থাকতে হবে, টেস্টেটার তার ইন্টেনশনটা কমিউনিকেশন করতে হবে টু দ্য এক্সিকিউটর এবং এক্সিকিউটরকে এটা অ্যাকসেপ্টেন্স করতে হবে। তাহলে লিগেটর লিগেটিকে জানাবে, লিগেটি এটা অ্যাকসেপ্ট করবে, আর লিগেটরের ইন্টেনশন থাকতে হবে। তাহলে সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফটা হচ্ছে কার উপরে? বেনিফিশিয়ারির উপরে। হ্যাঁ, তাহলে তাকেই কোর্টে এসে সব প্রমাণ করতে হবে। তাহলে জেনারেলি যখন আমাদের সিক্রেট বেনিফিশিয়ারি কোর্টে আসবে, হ্যাঁ, সিক্রেট বেনিফিশিয়ারি যখন কোর্টে আসবে তখন সে যে জিনিসগুলো দেখাবে সিক্রেট বেনিফিশিয়ারি, যে সিক্রেট বেনিফিশিয়ারি কোর্টে দেখাবে হলো যে একটা কমিউনিকেশন হয়েছিল, এবং কমিউনিকেশনটা হয়েছিল হচ্ছে গিয়ে তোমার কার সাথে? কার? লিগেটর। এই লাইটটা বন্ধ, চোখে লাগতেছে, অসুবিধা হচ্ছে না তো তোমার? রাখো। তাহলে কার সাথে কার কমিউনিকেশন হয়েছিল? এক্সিকিউটরের কমিউনিকেশন হয়েছিল। এই কমিউনিকেশনটা দেখাবে। তো এটা মানে চিঠি দেখাইতে পারে, ইমেইল দেখাইতে পারে। হ্যাঁ, এখন বর্তমানে তো এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, ইমেইল, হোয়াটসঅ্যাপ মেসেজ, যে কোথায় কখন বলছিল হচ্ছে গিয়ে তোমার এই এক্স ওয়াই কে তুমি কিন্তু প্রপার্টি জেড কে দিতে হবে। কিন্তু উইলে কিন্তু কি লেখা থাকবে? উইলে লেখা থাকবে যে এক্স ওয়াই কে গিফট হিসেবে দিয়ে গেছে, জমি দিয়ে গেছে, ফার্নিচার দিয়ে গেছে, পেইন্টিং দিয়ে গেছে, শেয়ার দিয়ে গেছে। কেউ বুঝতে পারবে না যে এখানে ট্রাস্ট আছে। স্যার, তাহলে এই কেসে বলা যায় না ওয়াই হচ্ছে আপনার অস্টেন্সিবল বেনিফিশিয়ারি, মানে অন দ্য ফেস অফ ইট বেনিফিশিয়ারি বাট ইন রিয়ালিটি বেনিফিশিয়ারি না। অস্টেন্সিবল বেনিফিশিয়ারি, সে হচ্ছে অ্যাপারেন্টলি বেনিফিশিয়ারি, মানে দেখে মনে হবে বেনিফিশিয়ারি। ক্লিয়ার না জিনিসটা? আর স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি, মানে তাকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করা লাগবে না। ওর যদি স্যাটিসফাইড হয় এখানে সিক্রেট ট্রাস্ট থাকতে পারে, তাহলে বেনিফিট অফ ডাউটটা বেনিফিশিয়ারির পক্ষে যাবে। ঠিক আছে? রিস্নোডেন। তাহলে ফুল সিক্রেট ট্রাস্টের জন্য আমাদের ইয়েটা কি? তাহলে ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট, ওই সেম অটো ভার্সেস নরম্যান কেসের তিনটা রিকোয়ারমেন্ট। প্রথমে হচ্ছে ইন্টেনশন থাকতে হবে। তাহলে যখনই আমাদের জেড কোর্টে যাবে, কোর্ট বলবে যে তুমি প্রমাণ করো যে এই উইলের মধ্যে তো তোমার নাম কোনোভাবে আমরা পাচ্ছি না। এখানে লেখা আছে এক্স ওয়াই কে দিয়ে গেছে হচ্ছে 10,000 শেয়ারস, তোমার নাম তো এখানে নাই। ল্যান্ড দিয়ে গেছে, তোমার নাম তো এখানে নাই। তাকে 30,000 পাউন্ড দিয়ে গেছে, তোমার নাম তো এখানে নাই। তো তুমি কেন ক্লেম করতেছো? এটা তো ওয়াই পাবে, আমরা দেখতেছি। ঠিক না জিনিসটা? তখন জেড বলবে প্রথম জিনিস যে এই উইলটা তৈরি করা হয়েছিল হচ্ছে ইন 2018, আর এক্স ডাইড হচ্ছে ইন 2024, কিন্তু 2017-এ এক্স ওয়াই কে একটা ইমেল পাঠাইছিল। এই দেখেন ইমেল, এখানে লেখা আছে এক্স ওয়াই কে জিজ্ঞাসা করছে যে তুমি কি ট্রাস্টি হবা কিনা, এবং তাকে বলছে যে শেয়ার, ল্যান্ড এবং 30,000 পাউন্ড যেন আমাকে দেয়। তাহলে কোর্ট তিনটা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করবে যে কি প্রপার্টি দেওয়ার কথা বলেছিল, মানে সাবজেক্ট ম্যাটার কি ছিল, এক্স এর কি ইন্টেনশন ছিল কিনা, আর কাকে দেওয়ার কথা বলেছিল। তাহলে তিনটা সার্টেনটি প্রথমে কোর্ট স্যাটিসফাইড হওয়ার চেষ্টা করবে: ইন্টেনশন, সাবজেক্ট ম্যাটার এন্ড অবজেক্ট। 2 নাম্বার হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে যেটা বোঝাচ্ছে দুইটা জিনিস কমিউনিকেশন করতে হবে, ইন্টেনশন এবং কন্টেন্ট। প্রথম প্রশ্ন হলো যে তুমি কি আদৌ ভাই ট্রাস্টি হবা কিনা। সে যদি বলে আমি হব না, তাহলে তো প্রথমেই নো। আর যদি বলে হ্যাঁ ট্রাস্টি হব, তখন বলতে হবে কোন প্রপার্টি কাকে দিতে হবে। তখন আসবে হচ্ছে গিয়ে ফ্যাক্ট, টার্মস অফ ট্রাস্ট। তাহলে দুইটা জিনিস কমিউনিকেশন করতে হবে, একটা হচ্ছে ফ্যাক্ট অফ ট্রাস্ট, আর একটা করতে হবে হচ্ছে টার্মস অফ ট্রাস্ট। ফ্যাক্ট মানে হচ্ছে তুমি ট্রাস্টি হতে রাজি আছো কিনা, আর রাজি থাকলে সে তারপরে বলতে হবে টার্মস অফ ট্রাস্ট। ক্লিয়ার? দুইটা জিনিস কমিউনিকেশন করাটা বাধ্যতামূলক, ফ্যাক্ট এবং টার্মস।
Testator must communicate to the trustee both his intention to establish the secret trust and terms. টা কি? আমি যদি এটা কমিউনিকেট না করি তাহলে তো আর হবে না। তাহলে কি হবে যদি আমি কমিউনিকেশনই করলাম না? তাহলে ফলাফলটা কি হবে? কার জন্য গিফট? লিগেটির জন্য গিফট হয়ে যাবে। কারণ এটা তো ডিফল্ট। এটা বাই ডিফল্ট মানে কি, এটা ট্রাস্ট না হলেই তার জন্য এটা রেডিমেড গিফট আছে। আর লিগেটিকে কিছুই কোর্টে প্রমাণ করা লাগবে না, বেনিফিশিয়ারি ফেল করলেই তার জন্য লাভ। ব্যাপারটা কি বোঝা গেছে? যখনই বেনিফিশিয়ারি ফেল করবে বাই ডিফল্ট লিগেটি প্রপার্টিটা পেয়ে যাবে। তাহলে তো স্যার লিগেটিরা সবসময় চাপে যে ট্রাস্টটা ফেল হবে। হ্যাঁ, তার লয়ার বলবে যে না আমার সাথে কোনো কমিউনিকেশন হয় নাই, ফ্যাক্ট জানাই নাই, ফ্যাক্ট জানাইলে টার্মস জানাই নাই, এরকম অনেক কিছু বলার চেষ্টা করবে। বলবে উইটনেস ছিল না দুইজন, থাকলেও উইটনেসটা ওই স্পাউস ছিল, টেস্টেটরের স্পাউস অথবা বেনিফিশিয়ারি স্পাউস, এরকম বলবে। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে হাউ ক্যান দিস কমিউনিকেশন টেক প্লেস? এই কমিউনিকেশনটা কিভাবে করবে? তাহলে এক্স ওয়াই এর সাথে এই কমিউনিকেশনটা ওরালিও করতে পারে, ইন রাইটিংও করতে পারে, দুইভাবেই কমিউনিকেশন করতে পারে। মসেন কুপার কেসে বলছে ওরাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন দুইটাই অ্যাকসেপ্টেবল। আর কমিউনিকেশন গুলার ক্ষেত্রে আরেকটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে যদি ফ্যাক্ট অফ ট্রাস্টটা আগে হয়ে যায়, মানে ধরো যে 2017 সালে হয়ে গেছে হচ্ছে ফ্যাক্ট অফ ট্রাস্ট, যে তুমি কি ট্রাস্টি হবা কিনা, তারপরে টার্মস আসেই নাই। আমাদের এক্স মারা গেছে হচ্ছে ইন 2024, টার্মসটা তার কাছে আসছে হচ্ছে এই ওয়াই এর কাছে হচ্ছে ইন 2024 থ্রু এ এনভেলপ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ফ্যাক্ট অফ ট্রাস্ট যদি আগে হয়ে যায় তাহলে টার্মস অফ ট্রাস্টটা কি হতে পারে? পরেও আসতে পারে। বুঝা গেছে জিনিসটা? টার্মস অফ ট্রাস্টটা মৃত্যুর পরে আসতে পারে থ্রু এ সিল এনভেলপ, কোনো অসুবিধা নেই। ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে এটা অ্যালাউড, হাফ সিক্রেট ট্রাস্ট আবার এটা অ্যালাউড না। ফুল সিক্রেট ট্রাস্টে যদি টার্মসটা আগে মানে ফ্যাক্টটা আগে কমিউনিকেশন হয়ে যায়, তার সাথে তো আলোচনা হয়েই গেছে যে সে প্রপার্টি বেনিফিশিয়ারিকে দিবে, কিন্তু কত টাকা কাকে দিবে এটা আগে থেকে লেখা ছিল না, এটা পরে আসতে পারে। হ্যাঁ, আসল জিনিসটাই তো কন্টেন্ট, তো সেটাই যদি না কমিউনিকেট করে তাহলে হবেই এটাই। কারণ অনেক জিনিস অনেক সময় পরে আসে। কারণ তুমি যখন এক্সামিনেশন ফর্ম ফিল আপ করছো, এক্সাম ফি দিয়ে দিছো, তুমি জানো তো পরীক্ষা হবে, হ্যাঁ, যে জুনের 10 তারিখে পরীক্ষা হবে বা মে 30 তারিখে পরীক্ষা হবে, কোন সেন্টারে হবে এটাও তুমি জানো ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে হবে, বাট কোন জায়গায় পড়বে সেটা পরে আসে এডমিশন নোটিশ, ঠিক না জিনিসটা? তাহলে যখন তুমি পরীক্ষা দিবা কোনটা কোনটা জানাই দিছো, তার মানে ফ্যাক্টটা হয়ে গেছে, টার্মসটা পরে আসছে। টার্মস কিন্তু অনেক সময় পরে আসে জিনিসটা। হ্যাঁ, না, বেনিফিশিয়ারি হচ্ছে টার্মস, বেনিফিশিয়ারির নাম এবং প্রপার্টি মানে সাবজেক্ট ম্যাটার এবং অবজেক্ট হচ্ছে টার্মস। আর ফ্যাক্ট অফ ট্রাস্ট মানে হচ্ছে তার শুধু ইন্টেনশনটা সে জানাইলো আর সে এটাকে তোমার অ্যাকসেপ্ট করলো। ওভারল্যাপিং না, কারণ আপনি স্যার দেখেন যদি কত টাকা দিতে হবে, কাকে দিতে হবে, এটা যদি নাই বলে প্রথমে, তাহলে কিন্তু স্যার যে ফার্স্ট যে ইনভেস্ট ছিল আপনার স্যার ইন্টেনশনটা কিন্তু হবে না, কারণ 3 সার্টেনিটিস ফুলফিল হবে না। তো মোটামুটি এলিমেন্টগুলো একটু ওভারল্যাপিং, হ্যাঁ কমিউনিকেশন ইন্টেনশন, হ্যাঁ ওভারল্যাপিং। কারণ সে যখন এই ফ্যাক্ট এবং টার্মস দুইটা দেখাইতে পারবে, তার মানে হচ্ছে ইন্টেনশনটা ইমপ্লাইডলি হয়ে যাবে এই জিনিস। এখন কখন কমিউনিকেশনটা করতে হবে? এখন ওয়ালগ্রেভ এন্ড ট্যাবস কেসে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওয়ালগ্রেভ এন্ড ট্যাবস কেসে ওয়াই ধরো এপ্রিলের 15 তারিখ চিঠি পাইছে যে তাকে প্রপার্টি জেড কে দিতে হবে, এটা সে চিঠি পাইছে।
একটা এনভেলাপ খুললো, চিঠি পাইছে, ক্লিয়ার। আর এক্স মারা গেছে হচ্ছে গিয়ে 10 তারিখে এপ্রিলে। এক্স মারা যাওয়ার সাথে সাথে ওই উইলের মধ্যে লেখা আছে হচ্ছে যে এক্স এর 3টা গাড়ি, 2টা হাউস, সবকিছু ওয়াই পাবে। তাহলে উইল অনুযায়ী ওয়াই কি হয়ে যাচ্ছে? লিগেটি, মানে ডোনি। সে এই 3টা গাড়িও পাবে, আবার 2টা বাড়িও সে পেয়ে যাবে। ক্লিয়ার? অতটুকু বুঝতে তো অসুবিধা নেই। তাহলে উইল অনুযায়ী কিন্তু প্রপার্টি কার? ওয়াই এর, 10 তারিখে যখন মারা গেছে। বাট 15 তারিখে এনভেলাপ আসছে, বলতেছে যে তুমি প্রপার্টিগুলো জেড কে দিবা। এক্স বলতেছে আমাকে তো ফ্যাক্টও জানাই নাই, আমি ট্রাস্টি হব কিনা, এবং টার্মসও জানাই নাই। তাহলে কোর্ট বলবে যে এখানে কোনো ট্রাস্ট নাই, হ্যাঁ, এটা গিফট হয়ে যাবে ফর ওয়াই। ক্লিয়ার জিনিসটা? এখন এরকম যদি হইতো যে 2017-এ এক্স ওয়াই কে জানাইতো যে তোমাকে কিন্তু একটা প্রপার্টি আমি উইলে দিয়ে যাব, তোমাকে প্রপার্টিটা কাউকে দিতে হবে, তাহলে কোনটা হয়ে গেছে 2017-এ? ফ্যাক্ট। কিন্তু আর টার্মস আর কখনোই আসে নাই, এবং 2024-এর 15 তারিখে সে মারা গেছে। তাহলে কি হবে? না, তাহলে হবে রেজাল্টিং ট্রাস্ট। কারণ তুমি তো জানতা, তোমাকে তো 2017 সালে জানানো হয়েছে যে তোমাকে কি হিসেবে প্রপার্টি হোল্ড করতে হবে? ট্রাস্টি হিসেবে। তুমি তো রাজি হয়েছিলা তখন, ফ্যাক্ট অফ ট্রাস্ট তো হয়ে গেছে, কিন্তু টার্মসটা আর কখনোই আসেনি তার মারা যাওয়ার দিন পর্যন্ত। তাহলে হবে রেজাল্টিং ট্রাস্ট। আর ফ্যাক্ট এবং টার্মস দুইটা জানাই দিলে তখন তো সিক্রেট ট্রাস্ট ভ্যালিড হয়ে গেল। আর ফ্যাক্টই না জানাইলে গিফট হয়ে যাবে। দেখলাম তো আমরা একটু আগে যে যদি আমি ফ্যাক্টই না জানি, কিছুই জানাই নেই, তাকে প্রপার্টি উইলে দিয়ে গেছি, কোর্ট বলবে যে এটা ওয়াইয়ের জন্য গিফট। এটাই হয়েছিল ইন দ্য কেস অফ ওয়ালগ্রেভেন ট্যাপস। তার সাথে কোনো কমিউনিকেশনই করেনি, তাকে উইলে প্রপার্টি দিয়ে গেছে, টেস্টেটার মারা যাওয়ার পরে দেখা গেছে যে তার জন্য একটা চিঠি আসছে যে প্রপার্টি বেনিফিশিয়ারিকে দিতে হবে। কোর্ট বলছে এখানে সিক্রেট ট্রাস্ট তো ভ্যালিড হবে না। তাহলে আমরা দেখলাম যে ফুল সিক্রেট ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন ওরালিও করা যায়, ইন রাইটিংও করা যায়। যদি ফ্যাক্ট এবং টার্মস দুইটাই কমিউনিকেশন না করে তাহলে হবে হচ্ছে গিফট। আর ফ্যাক্ট কমিউনিকেশন করছে, টার্মস কমিউনিকেশন করে নাই, তাহলে হবে রেজাল্টিং ট্রাস্ট। আর হাফ সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে ফেল করলে অলওয়েজ রেজাল্টিং ট্রাস্ট হবে। হাফ সিক্রেট ট্রাস্টে গিফট হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি, যে হাফ সিক্রেট ট্রাস্টে তো উইলের মধ্যে বলাই থাকে যে 10,000 শেয়ারস ফর ইউ অন ট্রাস্ট ফর দ্য পার্সন মেনশন টু ইউ। কারণ হাফ সিক্রেট ট্রাস্টে তো উইলের মধ্যে বলাই থাকে যে এখানে একটা কি আছে? ট্রাস্ট আছে। এই জন্য হাফ সিক্রেট ট্রাস্টে যদি কোনো ফেল করে সবসময় হবে হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট। তাহলে সেটলারের আত্মীয় স্বজন পেয়ে যাবে। ফুল সিক্রেট ট্রাস্টে একটা ইয়ে হচ্ছে যে যদি ফ্যাক্ট কমিউনিকেশন না হয় তাহলে এটা গিফট হয়ে যাবে। এখন কাকে জানাতে হবে? তাহলে জানাতে হবে হচ্ছে ট্রাস্টিকে। পরীক্ষার সময় জেনারেলি আমাদের একজনই ট্রাস্টি থাকে, বাট কিছু কিছু কোয়েশ্চেনে মাল্টিপল ট্রাস্টি বা মাল্টিপল এক্সিকিউটর থাকতে পারে। রিস্টেট কেসে বলছে যদি মাল্টিপল পার্সন থাকে তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি এটা মানে এরকম হয় যে মাল্টিপল পার্সন যদি থাকে, তখন আমরা এইভাবে দেখব যে দ্য টেস্টেটার হু উইশ টু এস্টাবলিশ এ ফুল সিক্রেট ট্রাস্ট অনলি কমিউনিকেট হিজ ইন্টেনশন টু দ্য ইন্টেন্ডেড ট্রাস্টি। কারণ যদি মাল্টিপল ট্রাস্টি থাকে, এক্স যখন প্রপার্টি দিয়ে গেছে হচ্ছে T1 কে এবং T2 কে, আর তাদেরকে বলছে প্রপার্টি বেনিফিশিয়ারিকে দেওয়ার জন্য। এখন এটা যদি ফুল সিক্রেট ট্রাস্ট হয় তাহলে আমরা দেখবো যে T1 T2 কে কি দিয়ে গেছে। বুকস যদি হয় 200 বুকস, এটা কি উনি বলে গেছে T1 এর জন্য 100, T2 এর জন্য 100, নাকি T1 এর জন্য 50, T2 এর জন্য 150? উনি যদি অ্যামাউন্ট বলে দেয় বা ইকুয়ালি বলে, ইকুয়াল শেয়ারস বলে, তাহলে তারা হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন। আর যদি কোনো ভাগাভাগি না বলে তাহলে হবে জয়েন্ট টেনেন্স। তাহলে যদি T1 T2 জয়েন্ট টেনেন্টস হয় এবং যদি উইলের আগে যদি একজনকে কমিউনিকেশন করে তাহলে আরেকজন অটোমেটিক্যালি বাউন্ড হয়ে যাবে, ধরে নেওয়া হবে আরেকজন অলরেডি কমিউনিকেটেড। আর যদি তারা হয় হচ্ছে কমিউনিকেশন, যদি জয়েন্ট টেনেন্টস বাট কমিউনিকেশন যদি আফটার দ্য উইল হয়,
তাহলে যার সাথে কমিউনিকেশন করছে সে শুধু প্রপার্টি বেনিফিশিয়ারিকে দিবে, আরেকজন একটা রেজাল্টিং ট্রাস্ট। এইটাই তো মানে হওয়া উচিত, কারণ জয়েন্ট টেন্যান্সিতে তো কোনো শেষ নাই। তো আরেকজন যদি নাও জানে সমস্যা তো নাই, কারণ এমনিও ওরা ওই অর্ধেকই পাবে। এটাই, কিন্তু উইলের আগে একজনকে জানাতে হবে। উইলের পরে জানাইলে জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে যাবে, সেভারেন্স হয়ে গিয়ে অর্ধেকটা বি পাবে আর অর্ধেকটা রেজাল্টিং ট্রাস্ট হবে। আর টেনেন্সি ইন কমন হলে দুজনকে আলাদা আলাদা জানাতে হবে। তার মানে T1 কে যদি 50টা বই দেয় আর T2 কে যদি 150টা বই দেয়, তাহলে দুজনকে কি করতে হবে? আলাদা আলাদা কমিউনিকেশন করতে হবে। ক্লিয়ার? কমিউনিকেশনটা হইতে হবে বিফোর ডেথ। কমিউনিকেশনটা হতে হবে হচ্ছে বিফোর ডেথ। দুইজন ট্রাস্টি থাকলে এই নিয়মটা রিস্টেট কেসে বলে দিচ্ছি। বিফোর ডেথ হচ্ছে স্যার বেনিফিশিয়ারিকে, আর আপনার ট্রাস্ট মানে এক্সিকিউটর যে তাকে হচ্ছে বিফোর উইল। যদি জয়েন্ট টেনেন্টস হয় আর টেনেন্সি ইন কমন হলে ফুল সিক্রেট ট্রাস্টে কোনো সমস্যা নেই, উইলের আগেও জানাক উইলের পরেও জানাক, জানাইলেই হলো। যদি T1 কে জানায় T1 50টা বই বিকে দিবে, যদি T2 কে জানায় T2 150টা বই বিকে দিবে, if they are tenancy in common, if they are tenancy in common। ঠিক আছে, if they are tenancy in common তাহলে এই সিচুয়েশনটা হবে। এখন অ্যাকসেপ্টেন্স, তাহলে অ্যাকসেপ্টেন্স কিভাবে করা যেতে পারে? তাহলে অ্যাকসেপ্টেন্সটা করা যায় হচ্ছে গিয়ে তোমার, এটাও করা যায় হচ্ছে ওরালি, এটাও করা যায় হচ্ছে ইন রাইটিং। একটা চালাই ওই এসিটা বাড়াই দাও, গরম কোটে কততে দেওয়া আছে আর একটু কমান দেখো, 18তে বা আমাদের মানে ইয়েতে টিভিতে, তারপরে সব জায়গায় আবহাওয়া অফিস বলে যে বৃষ্টি টিষ্টি, আবহাওয়া অফিসে নাকি সবগুলো রাডার নষ্ট। তারা কিভাবে বলে আল্লাহই জানে। এটা রাডার গুলো নাকি নষ্ট, এটা আমি জানতে পারলাম। মানে তারা সম্ভবত আমরা যেরকম গুগলে সার্চ করি বা দেখে বলে, এগুলা দেখিয়ে তারা হয়তো এটা অনুমান করে দেয়। দুইটা মানে আপনার অর্গানাইজেশন আছে, এরা থাকলেও কি না থাকলেও কি, একটা হচ্ছে স্যার আবহাওয়া অফিস, একটা হচ্ছে স্যার বিটিভি। শুধু তো স্যার বাতাস, আরেকটা আছে চাঁদ দেখা কমিটি। হ্যাঁ স্যার, এই চাঁদ দেখা কমিটি সারা বছর বেতন নেয়, কিন্তু একবার চাঁদ দেখে। আসলে স্যার ওদের কি সারা বছর বেতন দেয়? হ্যাঁ, কারণ তো অ্যাডহক কমিটি না, এটা তো সারা বছর তাদের একই কাজ থাকে, ওই যে ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে। হ্যাঁ স্যার, আর হচ্ছে স্যার বিটিভি, স্যার একই নিউজ, বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে দেশে। আরো তো অনেক প্রবলেম আছে ভাই, ওগুলোও দেখো। এই গতকালকে নাকি ইয়েতে তোমার কিবোর্ডের জন্য একটু সমস্যা হয়েছে এই সুলতানা টাওয়ারে, নাকি সুলতানা টাওয়ার না কি জানি নাম। হ্যাঁ স্যার, সুজে মিরপুর রোডে যেটা। হ্যাঁ কিবোর্ড নাকি একটু হার্ড ছিল, অনেকে বললো। স্যার এইটাই তো আমার সাথে প্রবলেম ছিল। ব্রিটিশ কাউন্সিল অ্যাট লিস্ট যাই করুক ওরা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। সুলতানা টাওয়ারের চেয়ারতলায় চিপার মধ্যে মানে বসতে, আমার তো বসতেই কষ্ট হয়। না আরেকজন, হ্যাঁ আরেকজন আমাকে বললো ফোন করে যে স্যার আমি তো ফুললি পুরোটা অ্যান্সার লিখে আসতে পারি নাই, তো কারণ কি ওকে ল্যাপটপই দিছে, কোন সেন্টার আমি জিজ্ঞাসা করি নাই, বল ল্যাপটপটা অনেক বড় কিন্তু এই টাইপিং এর স্পেসটা ছোট, মানে আঙ্গুল লেগে যায়। তারপরেও সে প্রতিটা এসে বলে 1700 ওয়ার্ড করেছে। আমি 1700 মানে তুমি আবার মানে তার নাকি ছিল 2500, তো তাকে কাট সাট করতে হয়েছে, এসে প্রবলেমও নাকি 1700 লিখছে। আমি বললাম যে তাহলে আরেকটা স্টুডেন্ট আছে, উনি 4টা কোশ্চেন মিলায় লিখছে 1600, 400 করে। আমি বললাম যে উনি একটু মানে উনি 4টা কোশ্চেন মিলায় 1600 না 1700, 400 450, মানে 3টা অ্যান্সার লিখছে হচ্ছে গিয়ে তোমার এই 1500, লাস্টের 100 লিখছে। এইটা লিখে উনি গতবার এই যে ফার্স্ট ইয়ারে 48 পাইছে। হ্যাঁ না, ওই যে কন্টেন্টটা যদি ঠিক থাকে আর কি, এটা একটা এক্সিডেন্টাল ব্যাপার। কিন্তু আমি বলছি তুমি একটা অ্যান্সার 1700 লিখে বলতেছো যে তোমার কম হয়েছে,
আল্লাহ স্যার কোশ্চেন কি হার্ড হয়েছে টর্ডের নাকি আমাদের স্টুডেন্টদের কোনোই হার্ড হয়নি, সবই কমন পড়ছে, এভারেজ? সবই কমন পড়ছে। স্যার কোম্পানিটা কালকে বুঝতে পারছি। পরশুদিন তো কোম্পানি গেলে বুঝতে পারবো যে কোশ্চেন আসলে কেমন চাই এবার মাস থেকে চাই আমাদেরকে নাকি ফ্লেক্সিবিলিটি আমরা লাস্ট টাইম ভিডিও এবার ট্রাস্টে পার্টনার হতে পারি তাহলে আচ্ছা তাহলে এখন হ্যাঁ তাহলে এখন অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে এক্স যদি ওয়াই কে ধরো যে অফার করলো হচ্ছে 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে অফার করলো যে আমি একটা উইল করতেছি, এখন এই উইলে কিন্তু আমি তোমাকে বানাচ্ছি হচ্ছে গিয়ে ট্রাস্টি, আর তোমাকে প্রপার্টি জেড কে দিতে হবে, বাট জেড এর নাম কিন্তু আমি কোথায় বললাম না, উইলের মধ্যে আমি মেনশন করলাম না, এটা তোমার উইলের মধ্যে তার নামটা থাকবে না। ক্লিয়ার? তাহলে অফার কিন্তু 10 তারিখে হয়ে গেছে, মানে কমিউনিকেশন অফ ইন্টেনশন। এখন ওয়াই কিছু জানাই নাই, ঠিক আছে? এখন উনি মারা গেছে হচ্ছে 29 তারিখে। ক্লিয়ার? এখন যখন মারা গেল 30 তারিখে, যখন জেড গিয়ে বলতেছে যে এক্স তো তোমাকে বলে গেছে আমাকে প্রপার্টি দেওয়ার জন্য, আমাকে প্রপার্টি দাও, সে বলতেছে না আমাকে তো অফার করছিল 10 তারিখে, আমি তো অ্যাকসেপ্ট করিনি, ওরালিও করি নাই, ইন রাইটিংও করি নাই। সো সিক্রেট ট্রাস্ট তো এখানে ভ্যালিড হবে না, বিকজ দেয়ার ওয়াজ নো অ্যাকসেপ্টেন্স। তাহলে ইনজাস্টিস হবে না, কার জন্য ইনজাস্টিস হবে? বেনিফিশিয়ারির জন্য। এই জন্য কোর্ট বলে দিচ্ছে যে তুমি যদি মারা যাওয়ার আগ পর্যন্ত রিজেক্ট না করো তাহলে সাইলেন্স উইল অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স। তার মানে তোমাকে অফার করলে তোমার রিজেক্টের সুযোগ আছে আনটিল এক্সেস ডেথ। বাট এক্স যদি একবার মারা যায়, মানে টেস্টেটর যদি একবার মারা যায়, তুমি আর কি করতে পারবে না? রিজেক্ট করতে পারবে না। সাইলেন্স উইল অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স, তখন আর সুযোগ। এটা হচ্ছে ট্রাস্টি রিজেক্ট করতে পারবে ডেথ পর্যন্ত, হ্যাঁ। এরপর না করলে তাহলে এটা ইমপ্লাইড হ্যাঁ হয়ে যাবে। এটা হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্টের জন্য রুলস। ফুল সিক্রেট ট্রাস্টের জন্য সাইলেন্স উইল অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স ইফ ওয়াই ডাজ নট রিজেক্ট। আর সে বলতেছে যে না আমি তো রিজেক্ট করতে চাচ্ছিলাম, আমি 28 তারিখে রিজেক্ট করতে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি হসপিটাল আইসিইউতে, লাভ হবে না। তুমি এমন টাইমে রিজেক্ট করতে গেছো যে তার তো কথা বলার স্কোপ নাই। ব্যাপারটা কি ক্লিয়ার জিনিসটা? তাহলে তোমাকে রিজেক্ট করতে হবে বিফোর টেস্টেটারস ডেথ, অথবা যখন সে সাউন্ড মাইন্ডে ছিল, সে চাইলে তোমার জায়গায় আরেকজনকে ট্রাস্টি হিসেবে বসাইতে পারতো, ওই অপরচুনিটিটা ছিল। কিন্তু এমন টাইমে তুমি যদি রিজেক্ট করো যার তার অপরচুনিটি নাই টু টু সাবস্টিটিউট দ্য এক্সিকিউটর, তাহলে তো সেক্ষেত্রে তোমাকে রিজেক্ট করতে কোর্ট দিবে না। এখানে দুইটা কেস ছিল তোমার, এখানে তোমার পরবর্তীতে জাজেসরা, আগে একটা কেস ছিল যে যদি রিজেক্ট করে তাহলে ট্রাস্টটা ফেল করবে, রিজেক্ট করে, এটা তো ইনজাস্টিস। তো পরবর্তীতে জাজেসরা এই মানে ইকুইটি করার জন্য, জাস্টিস এনশিওর করার জন্য বলেছে না তুমি রিজেক্ট করলে করতে পারবে আনটিল ডেথ, আর তারপরে তুমি রিজেক্ট করতে পারবে। What happens to property in the event that a full secret trust cannot be established? ফুল সিক্রেট ট্রাস্ট এস্টাবলিশ করতে না পারলেই হবে। বলো, তুমি তো জানোই অ্যানসার। না, ফুল অ্যানসার দিতে গেলে আমরা দেখব কোনটা কমিউনিকেশন না হওয়ার জন্য হয়েছে। ফ্যাক্ট কমিউনিকেশন না হলে গিফট হয়ে যাবে, টার্মস কমিউনিকেশন না হলে রেজাল্টিং ট্রাস্ট হবে, আর হলো ফ্যাক্ট এবং ট্রাস্ট দুইটাই কমিউনিকেশন হয়েছে, কিন্তু অ্যাকসেপ্টেন্স যদি না হয় তাহলেও, হ্যাঁ মানে যদি হাফ অ্যাকসেপ্টেন্স যদি না হয়, রিজেকশন যদি করে যায়, তাহলে এটা রেজাল্টিং ট্রাস্ট হবে। আর যদি সাইলেন্ট থাকে তাহলে তো ট্রাস্ট ভ্যালিডই হবে। স্যার তার মানে আপনার যে এক্সিকিউটর সে যদি রিজেক্ট করে দেয় ডেট মানে সেটলারে মারা যাওয়ার রেজাল্টিং ট্রাস্ট হবে, আর সেই ক্ষেত্রে তো আর সে তাকে প্রপার্টি তো সে পাচ্ছে না। স্যার তাহলে তো অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে আর গিফট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সে যদি মানে
এক্সপ্রেসলি ফ্যাক্ট এবং টার্মস দুইটাই জানানো হয়ে গেছে, তার মানে তো সে জানে যে ট্রাস্টি। তার গিফট হওয়ার সুযোগ নাই, ইমপ্লাইড অ্যাকসেপ্টেন্স হবে যদি রিজেক্ট না করে মারা যাবে। আর সে যদি রিজেক্ট করে দেয় তাহলে তো তার আর কোনো দায়িত্ব থাকলো না, যে আমি তো ট্রাস্টি হতে চাইনি, তারপরে সে আমাকে দিয়ে রাখছে, তাহলে কোর্ট বলবে যে তাহলে তো প্রপার্টি ব্যাক করে চলে যাবে, কারণ তার নলেজে তো ছিল যে সে একজন ট্রাস্টি, তাহলে তাকে তার বেনিফিশিয়ারি করা যাবে। হ্যাঁ, রিজেক্ট করার সময় এটা ইফেক্টিভ হবে কখন? অ্যাকসেপ্টেন্স ট্রাস্টি রিজেক্ট করলো কিন্তু সেটলার জানলো না, এমন সিচুয়েশন। না, রিজেকশন যেটাই হোক এটা তো কমিউনিকেশন করা লাগবে। রিজেকশন যদি কমিউনিকেশন না হয় তাহলে তো রিজেকশন হবে না, তাহলে হি ইজ আন্ডার এন অব্লিগেশন। ওই যে আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম মনে আছে যে রিভোকেশন করলেই হবে না, রিভোকেশন মাস্ট বি কমিউনিকেটেড। থার্ড পার্টির মাধ্যমে হোক তোমাকে রিভোকেশন করতে হবে। তুমি ইমেল পাঠাই দিছো কিন্তু তার আগে উনি হার্ট অ্যাটাক করে হসপিটালে, তাহলে তো রিভোকেশনটা বা রিজেকশনটা কমিউনিকেশন হয়নি। আবার এমন যদি হয় যে ফার্স্টে অ্যাকসেপ্ট করলো তারপর সে রিভোক করতে চায়, ওই অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশনটা হওয়ার আগে যদি তার রিভোকেশনের কমিউনিকেশন হয় তাইলে হবে, কিন্তু ওইটা পৌঁছানোর আগে যদি তার অ্যাকসেপ্টেন্স কমিউনিকেট হয় তাহলে আর হবে না। এইজন্য একটা কেস ছিল যে রিভোকেশন হ্যাজ টু বি ডান থ্রু আ ফাস্টার মেথড, যে মানে যেটা দিয়ে অ্যাকসেপ্ট করছে ওটা থেকে ফাস্টার মেথডে রিভোকেশন করতে হয়। ডানমোর ভার্সেস আলেকজান্ডার স্কটিশ কেস। হ্যাঁ হ্যাঁ, এখানে কি কোড ট্রাস্টিকে চেঞ্জ করবে নাকি? যে ছিল তাকে না, রেজাল্টিং ট্রাস্ট হলে তো আর চেঞ্জের সুযোগ নেই, তাহলে তো সেটলার আত্মীয়-স্বজন প্রপার্টি পেয়ে যাবে, সেটার নেক্সট অফ কিন পেয়ে যাবে। আর যদি ওনার জীবিত টাইমে রিজেকশন করে তখন তো ওনার একটা অপশন আছে যে উনি নতুন একজন ট্রাস্টি এখানে বসাতে পারে। বুঝে গেছে জিনিসটা? আর ফ্যাক্টও কমিউনিকেশন হয়ে গেছে, টার্মসও কমিউনিকেশন হয়ে গেছে, সব ডান। হ্যাঁ, ফ্যাক্টও কমিউনিকেশন হয়েছে, টার্মসও কমিউনিকেশন, সবই 2019 সালে কমপ্লিট। ঠিক আছে, আমাদের অ্যাকসেপ্টেন্সও হয়ে গেছে, ওয়াই অ্যাকসেপ্টও করছে। এখন তোমার সমস্যা হয়ে গেছে যে এক্স এবং ওয়াই দুজনই তোমার এই 25 এপ্রিল লঞ্চে করে ভোলা যাচ্ছিল, বরিশাল যাচ্ছিল, লঞ্চ ডুবে গেছে। এখন ফ্যাক্ট এবং টার্মস দুইটাই অ্যাকসেপ্টেড, কিন্তু দুজনই তো একসাথে মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে কোর্ট অ্যাপয়েন্ট করবে অ্যাডমিনিস্ট্রেটর। বুঝছো? আদারওয়াইজ তো কোর্ট এখানে ইন্টারফেয়ার কেন করবে? কোর্টের কাজ হলো ফুল সিক্রেট ট্রাস্ট সবকিছু স্যাটিসফাইড হোক, তাহলে আমরা বেনিফিশিয়ারিকে দিব, না হলে ফ্যাক্ট অফ ট্রাস্ট কমিউনিকেশন না করলে এখানে প্রপার্টি পেয়ে যাবে হচ্ছে গিয়ে লিগেটি মানে এক্সিকিউটর। আর যদি ফ্যাক্ট অফ ট্রাস্ট কমিউনিকেশন হয়, টার্মস কমিউনিকেশন না হয়, তাহলে রেজাল্টিং ট্রাস্ট হবে। কোর্ট এখানে কোনো ইন্টারফেয়ারেন্সের কিছু নাই। কোর্ট ইন্টারফেয়ার করবে তখনই সিক্রেট ট্রাস্টের অল এলিমেন্ট স্যাটিসফাইড কিন্তু ট্রাস্টি মারা গেছে, তখন এসে কোর্ট ইন্টারফেয়ার করবে। হাফ সিক্রেট ট্রাস্ট, তাহলে হাফ সিক্রেট ট্রাস্টের জন্য হচ্ছে গিয়ে 3টা রিকোয়ারমেন্ট, যেটা ওখানে ছিল ফুল সিক্রেট ট্রাস্টের জন্য। কোন কেস? অটোওয়ে ভার্সেস নরম্যান। হাফ সিক্রেট ট্রাস্টের জন্য কেসের নাম হচ্ছে ব্ল্যাকওয়েল এন্ড ব্ল্যাকওয়েল। ব্ল্যাকওয়েল এন্ড ব্ল্যাকওয়েল কেসে বলছে হাফ সিক্রেট ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য 3টা রিকোয়ারমেন্ট: ইন্টেনশন থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে ইন্টেনশন, এবং অ্যাকসেপ্টেন্স করতে হবে। একই একই, খালি কেসটা আলাদা। ইন্টেনশন সেম রুল। ইন্টেনশনের মধ্যে 3টা জিনিস থাকতে হবে তোমার: ইন্টেনশন টু ক্রিয়েট এ হাফ সিক্রেট ট্রাস্ট, ফ্যাক্ট অফ ট্রাস্ট এবং টার্মস অফ ট্রাস্ট। সেম রুল। কমিউনিকেশন, এখানেও 2টা জিনিস কমিউনিকেশন করতে হবে: ফ্যাক্ট কমিউনিকেশন করতে হবে, টার্মসও কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন ওরালিও করা যায়, ইন রাইটিংও করা যায়। হোয়েন, এটা হচ্ছে ডিফারেন্ট। ব্ল্যাকওয়েল, হ্যাঁ। এখন হোয়েন দ্য কমিউনিকেশন মাস্ট টেক প্লেস, কমিউনিকেশনটা কখন করতে হবে? এখানে যেটা বলতেছে যে কমিউনিকেশনটা করতে হবে হচ্ছে সব সময় তোমার উইলের আগে।
উইলের আগে কমিউনিকেশন করতে হবে। তাহলে হাফ সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে ফ্যাক্ট অফ ট্রাস্ট, তার মানে এক্স যে ওয়াই কে জিজ্ঞাসা করবে তুমি কি ট্রাস্টি হবা কিনা, এটাও উইলের আগেই হতে হবে। তাহলে উইল যদি তৈরি করে হচ্ছে 15 মে 2022, তাহলে তার আগেই করে ফেলতে হবে। তারপর টার্মস, এটাও কখন করতে হবে? হ্যাঁ, এবং অ্যাকসেপ্টেন্সও উইলের আগে। ও আচ্ছা স্যার, তাহলে ডিফারেন্সটা হচ্ছে আপনার ফুল সিক্রেট ট্রাস্টের সময় অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে ডেথের আগে যে কোনো সময়, যে কোনো সময়, কিন্তু এখানে হচ্ছে উইলের আগেই একদম সবকিছু না, এভরিথিং, ফ্যাক্ট টার্মস সব। আর ফুল সিক্রেট ট্রাস্ট তো সুযোগ আছে, তুমি উইল করে ফেলছো 15ই মে 2022, এখন তুমি কমিউনিকেশন 23ও করতে পারো, 24ও করতে পারো, ফ্যাক্টও পরে করতে পারো, টার্মসও পরে করতে পারো, অ্যাকসেপ্টেন্সও করতে পারো পরে। ইভেন ফ্যাক্ট অফ ট্রাস্ট যদি আগে হয়ে যায়, টার্মস অফ ট্রাস্ট তুমি মৃত্যুর পরে এনভেলপের মাধ্যমেও দিতে পারো। ফুল সিক্রেট ট্রাস্টের লটা হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল, হাফ সিক্রেট ট্রাস্টের রিজিড। তাহলে কেন হাফ সিক্রেট ট্রাস্টের জন্য এই ভিন্ন আইন? তাহলে এটার ব্যাপারে কোনো এক্সপ্লানেশন নাই, কারণ এটার জন্য যে কেস আছে, 3টা কেস আছে, ব্ল্যাকওয়েল অ্যান্ড ব্ল্যাকওয়েল 1929, পাইছো স্লাইডে। তারপরে হচ্ছে রিকিন 37 এবং রিবেটম্যান 19, 3টা কেসে একই জিনিস ফলো করছে। কেন এটা ভিন্ন নিয়ম এটা বলা নাই, কারণ আমেরিকাতে এবং আয়ারল্যান্ডে হাফ সিক্রেট ট্রাস্টেও উইলের পরে কমিউনিকেশন করা যায়, উইলের পরে ফ্যাক্ট কমিউনিকেশন করা যায়, টার্মস কমিউনিকেশন করা যায়, উইলের পরে অ্যাকসেপ্টেন্স হয়। ইংল্যান্ডে তো 3টা অথরিটি আছে, 3টা কেস আছে, ইংল্যান্ডে এটা সম্ভব না। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে তুমি বলবা যে, কারণ তুমি তো প্রেসিডেন্ট থেকে সরে আসতে পারবা না। স্যার ডিফারেন্ট লটা কোথায় বললেন? আয়ারল্যান্ড এন্ড ইউএস কমিউনিকেশন মাস্ট বি কনসিস্টেন্ট উইথ দ্য উইল। এটা রিকিন কেসে বলতেছে যে এটার মানেটা হলো যে মানে উইলের সাথে এই কমিউনিকেশন যেটা হচ্ছে, তার মানে উইলটা তৈরি করলো হচ্ছে 2022-তে 1 জানুয়ারি, হ্যাঁ, আর উনি মারা গেছে হচ্ছে 2024-এ। তাহলে এখন উইলের মধ্যে ধরো যে উনি বলতেছে হচ্ছে যে আমি ওয়াইকে দিয়েছি হচ্ছে 10,000 পাউন্ডস ফর দ্য পারপাসেস মেনশন টু হিম। আমি ওয়াইকে দিয়েছি একটা ল্যান্ড, হি নোজ টু হুম ইট শুড বি গিভেন। বেনিফিশিয়ারি নামটা কিন্তু বলতেছে না, বাট উইল পরে কি মনে হয়, দেয়ার ইজ এ ট্রাস্ট, এই জন্য এটা হাফ সিক্রেট ট্রাস্ট। তাহলে উইলের মধ্যে বলতেছে সে জানে কাকে দিতে হবে, সে জানে জমিটা কাকে দিতে হবে, সে জানে শেয়ারটা কাকে দিতে হবে, সে জানে ডকটা কাকে দিতে হবে, ফার্নিচার কাকে দিতে হবে। তুমি বলতেছো সে জানে কাকে দিতে হবে, অথচ তুমি কমিউনিকেশন করছো হচ্ছে গিয়ে 15 মে 2023, তো ইনকনসিস্টেন্ট হয়ে গেল জিনিসটা। তুমি বলতেছো সে জানে এটা, আবার তুমি বলতেছো যে তোমার মানে তার সাথে কমিউনিকেশন আগে হয়ই নেই, তাহলে তিনি ইনকনসিস্টেন্ট হয়ে গেল। terms of the will has to terms of communication has to be consistent উইথ দ্য উইল, মানে উইলে যদি বলা থাকে যে আমি তাকে জানাইছি, সে জানে, তার মানে কি আসলে অ্যাকচুয়ালি তাকে জানাইতে হবে। আমি বলতেছি আমি তাকে জানাইছি, কিন্তু আসলে আমি জানাই নাই, তাহলে তো এটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল। যদি বলে জানাবো জানাবো মানে তো তাহলে তো 3 নম্বরে আটকে গেল, একটা তো 3 নম্বরে আটকে যাবে। when the communication take place, আমি তাকে জানাবো, এটা বেশিরভাগ কোশ্চেনই থাকে। হাফ সিক্রেট ট্রাস্টে বলে যে 10,000 পাউন্ডস is given on trust to Y and he will be communicated যে এটা কাকে দেওয়া হবে। তুমি প্রথমেই বলবো হাফ সিক্রেট ট্রাস্টে এটা বাঁচানোর কোনো উপায় নেই, কারণ এখানে তো when the communication তো জানাতে হবে আগে। হাফ সিক্রেট ট্রাস্টে তো কোনো এক্সেপশন নাই, যে উইলের পরে জানানোর কোনো এক্সেপশন তো নাই। 3টা কেস জাজমেন্ট দিয়ে দিছে।
আনলেস এই তিনটা কেস কখনো ওভাররুলড হয় ততক্ষণ পর্যন্ত ইংল্যান্ডে এই আইনটাই বলবৎ থাকবে, মানে ইফেক্টিভ থাকবে। ঠিক না? তো কোর্ট কিন্তু হাফ সিকেট ট্রাস্টের ক্ষেত্রে খুবই হার্শ, যা করার আগে করতে হবে। ঠিক আছে, যেটা ইট ইজ ভাইটাল, যেটা কমিউনিকেশন এনি ইনকনসিস্টেন্সি থাকলে এটা ফেটাল হয়ে যাবে। স্যার কমিউনিকেশন কি এতটুকু? কোনটা? কমিউনিকেশনের পার্টটা কিন্তু মাত্র যেটা বললাম। হ্যাঁ, এখন যে একটা ইস্যু আছে কমিউনিকেশনে, একটা ইস্যু আছে সেটা হলো যে তুমি যদি মানে একটু এক্সপ্লেন করতে চাও যে রুলের কোনো জাস্টিফিকেশন তো আমরা এখানে পাইলাম না, ঠিক না? মানে আমেরিকাতে তারপরে এখানে অ্যাকসেপ্ট হয় আফটার দ্য উইল কমিউনিকেশন। এটা রিজনটা একটা দেয় অনেকে, অনেকে বলে যে ফুল সিক্রেট ট্রাস্টে হয়তো লোকটা জানতো না যে আমি যে উইলের বাইরে কমিউনিকেশন করতেছি এটা তো আসলে ট্রাস্ট হবে না, কারণ উইলের মধ্যেই ট্রাস্টের কথাটা থাকা দরকার ছিল। তো সে উইলের মধ্যে গিফট হিসেবে দিয়ে বাইরে দিয়ে কমিউনিকেশন করছে, তুমি কিন্তু বেনিফিশিয়ারিকে প্রপার্টি দিবা। তার মানে এখানে সে উইলস অ্যাক্ট ভঙ্গ করছে, সেকশন 9 ব্রিচ করেছে, বাট আনইনটেনশনালি। আর হাফ সিক্রেট ট্রাস্ট দেখে কিন্তু ইচ্ছাকৃতভাবে বোঝা যায় যে সে জানতো যে মৃত্যুর পরে ট্রাস্ট ক্রিয়েট করতে গেলে উইলের মাধ্যমে করতে হবে, এবং উইলের মাধ্যমে সে ট্রাস্টের কথাটাও বলতেছে, কিন্তু বেনিফিশিয়ারির নামটা বলেনি। তাহলে হাফ সিক্রেট ট্রাস্টে উইলস অ্যাক্ট বাইপাস করার ইন্টেনশনটা একদমই ক্লিয়ার। এই জন্য কোড এখানে ফ্লেক্সিবিলিটি দিবে না, কারণ এমনি তো উইলস অ্যাক্টের এক্সেপশন হচ্ছে সিক্রেট ট্রাস্ট। তো ফুল সিক্রেট ট্রাস্টে তার অ্যাভয়েডেন্স অফ দ্য অ্যাক্ট আমরা ধরে নিতে পারি আনইনটেনশনাল, কিন্তু হাফ সিক্রেট ট্রাস্টে তো এটা তুমি ইন্টেনশনালি পার্লামেন্টের আইন ফলো করতেছো। তাহলে এখানে হচ্ছে মানে বলতে পারি যে the bypassing of the statute is intentional. ইন্টেনশনাল মানে স্যার এটা হচ্ছে just একটা ভিউ। একটা ভিউ, হ্যাঁ। তাহলে এক্সামিনেশন কোশ্চেনে এক্সামিনাররা বলতেছে যে কনসিস্টেন্সিটা তুমি দেখবা আর কি। যদি বলা থাকে আমি কমিউনিকেশন করেছি কিন্তু উইলে লেখা আছে যে আমি কমিউনিকেশন করব, হ্যাঁ, উইলে লেখা আছে কমিউনিকেশন হয়ে গেছে কিন্তু আসলে বলতেছে যে কমিউনিকেশন হয় নাই, তাহলে তো এই ইনকনসিস্টেন্সিটা থাকলে ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে। হু মাস্ট বি টোল্ড অফ দ্য ট্রাস্ট, এটা সহজ। এখানে যদি একজন থাকে একজনকে জানাবো, আর যদি দুজন থাকে, হ্যাঁ, যদি দুজন থাকে বা তিনজন থাকে, এক্স যদি ধরো যে T1 T2 T3 আছে, এবং স্যার যদি যদি ফ্যাক্ট ট্রাস্ট হয়, হাফ সিক্রেট ট্রাস্ট যদি হয়, তাহলে এক্স এই T1 T2 T3 এদের মধ্যে কয়জনকে জানাতে হবে? একজনকে জানাইলে হবে কিনা, নাকি না তিনজনকে জানাতে হবে? আমরা দেখবো যে তারা কি জয়েন্ট টেনেন্টস নাকি না টেনেন্সি ইন কমন। জয়েন্ট টেনেন্টস হলে কয়জনকে জানালেই চলবে? একজনকে জানালেই চলবে। আর টেনেন্সি ইন কমন হলে আলাদা আলাদা সবাইকে জানাতে হবে। বাট সবাইকে কখন জানাতে হবে? উইলের আগে, কারণ হাফ সিক্রেট ট্রাস্টে তার উইলের পরে জানানোর কোনো সুযোগ নেই। সহজ না? সেম রুল, কিন্তু জয়েন্ট টেনেন্সির ক্ষেত্রে একজনকে জানাইলে বাকিদেরকে জানানোর দরকার নাই, আর টেনেন্সি ইন কমন হলে তিনজনকে উইলের আগে জানাতে হবে। তাহলে উনি যদি বলে যে আমি তিনজনকে 30টা গাড়ি দিয়ে যাচ্ছি, 30 কার্স টু T1 T2 and T3, হ্যাঁ, এবং তারা জানে যে 30টা গাড়ি কাকে দিতে হবে, তাহলে হাফ সিক্রেট ট্রাস্ট। এখন যদি না বলা থাকে যে 30টা গাড়ি কাকে কয়টা, তাহলে তারা হচ্ছে কি জয়েন্ট টেনেন্টস। তাহলে একজনকে জানালে আমরা ধরে নিব বাকিদেরকে জানানো হয়ে গেছে। আর যদি বলে 30টা গাড়ি আমি তিনজনকে দিচ্ছি ইকুয়ালি, T1 এর জন্য 10টা, T2 এর জন্য 10টা, T3 এর জন্য 10টা, তাহলে যাকে যাকে উইলের আগে জানাইছে তাদের ক্ষেত্রে হাফ সিক্রেট ট্রাস্ট ভ্যালিড হবে, যাদেরকে জানায় নাই তাদের জন্য হাফ সিক্রেট ট্রাস্টটা
ভয়েড হয়ে যাবে। তাহলে স্যার যদি যে কোনো একজনকে জানায়, সেই একজনকেই জানাইতে হবে হচ্ছে উইলের আগে এই ক্ষেত্রে, আর ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে যে কোনো সময় জানাইলে হবে বিফোর। কিন্তু যদি জয়েন্ট টেনেন্টস হয় তাহলে উইলের আগেই জানাতে হবে ফুল সিক্রেট ট্রাস্ট হলে। আর ফুল সিক্রেট ট্রাস্টে যদি উইলের পরে জানায় একজন জয়েন্ট টেনেন্টস আরেকজনকে যদি না জানায়, তাহলে টেনেন্সি ইন কমনে কনভার্ট হয়ে যাবে, অর্ধেক অর্ধেক প্রপার্টি পাবে। কোনটা? ফেভারেন্স হয়ে যায় যে হ্যাঁ, যদি ফুল সিক্রেট ট্রাস্ট হয়, ফুল সিক্রেট ট্রাস্ট যদি হয় আর উইলের আগে যদি T1 কে জানায় আর T2 কে জানায় নাই, তাহলে T2 বাউন্ড হবে না। তাহলে 200 বুকস ভাগ ভাগ হয়ে যাবে, T1 এর জন্য 100, T2 এর জন্য 100। T1 কে যেহেতু জানাইছে, T1 এর 100 বুকস বি পাবে, আর T2 এর 100 বুকস রেজাল্টিং ট্রাস্ট হিসেবে অ্যাক্সেস কাছে ব্যাক করে চলে যাবে। এটা হচ্ছে স্যার মানে ফার্স্ট রুল। আর উইলের আগে যদি T1 কে জানাইতো, তাহলে কিন্তু কে বাউন্ড হয়ে যেত? T2 বাউন্ড হয়ে যেত। তাহলে মাল্টিপল ট্রাস্টি যদি থাকে, তাহলে তুমি খেয়াল রাখবা যে যদি এটা ফুল সিক্রেট ট্রাস্ট হয় আর যদি জয়েন্ট টেনেন্টস হয়, তাহলে একজনকে উইলের আগে জানালে আরেকজন বাউন্ড হবে। আর ফুল সিক্রেট, তাহলে তুমি ফর্মুলাটা তুমি নিজের জন্য লিখতে পারো যে প্রথমে হচ্ছে যদি ফুল সিক্রেট ট্রাস্ট হয়, তারপরে যদি বিফোর উইল T1 is told or communicated, then T2 is bound. তারপরে হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্ট আফটার উইল, হ্যাঁ আফটার উইল T1 is communicated, after will T1 is told, only T1 bound, T2 resulting trust। ঠিক না জিনিসটা? আর 3 নাম্বার ফর্মুলা, ফুল সিক্রেট ট্রাস্ট যদি হয়, আর দুইটার ক্ষেত্রেই হচ্ছে T1 T2 জয়েন্ট টেনেন্টস। স্যার T2 এর ক্ষেত্রে রেজাল্টিং ট্রাস্টের মানেটা কি? আর এখানে হচ্ছে T1 T2 টেনেন্সি ইন কমন। T1 T2 যদি টেনেন্সি ইন কমন হয়, তাহলে whoever is communicated, whoever is told will be bound. দেখো ফুল সিক্রেট ট্রাস্টে T1 কে জানাই, তাহলে T2 বাউন্ড হয়ে যাবে, ঠিক না? যদি T1 এবং T2 কি হয়? জয়েন্ট টেনেন্ট। আর যদি T1 T2 জয়েন্ট টেনেন্টস হয় কিন্তু উইলের পরে T1 কে জানাইছে, তাহলে T1 বাউন্ড হবে, T1 প্রপার্টির অর্ধেকটা দিবে বেনিফিশিয়ারিকে, আর অর্ধেকটা রেজাল্টিং ট্রাস্ট হিসেবে সেটলারের আত্মীয়স্বজন পেয়ে যাবে। মানে যাকে জানানো হয় নাই তারটা রেজাল্টিং ট্রাস্ট হয়ে সেটলারের স্টেটে। হ্যাঁ হ্যাঁ। আর যদি টেনেন্সি ইন কমন হয়, তাহলে দুজনকে কি করতে হবে? যাকে জানাবে সে প্রপার্টি বেনিফিশিয়ারিকে দিবে। দুজনকে জানালে দুইজন দিবে, একজনকে জানালে একজন দিবে। স্যার তাহলে কি টেনেন্সি কমনের ক্ষেত্রে উইলের আগে পরের কোনো সমস্যা নাই? না, মানে একটাই বললেই হবে ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে। আর হাফ সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে যদি T1 T2 যদি হয় হচ্ছে গিয়ে জয়েন্ট টেনেন্টস, তাহলে if T1 is told, then T2 is bound. T1 কে জানালে কে বাউন্ড হয়ে যাবে? T2 বাউন্ড হয়ে যাবে। আর হাফ সিক্রেট ট্রাস্টে যদি T1 এবং T2 যদি টেনেন্সি ইন কমন হয়, তাহলে whoever is told before the will be bound. এই হলো 5টা ফর্মুলা যদি মাল্টিপল ট্রাস্টি থাকে। আর এটা সবগুলোর জন্য কেসের নাম হচ্ছে রিস্টেট।
আর হাফ সিক্রেট ট্রাস্টে তো কোনোভাবে উইলের পরে কমিউনিকেশন অ্যাকসেপ্টেবলই না, ঠিক না জিনিসটা? তাহলে রিস্টেট, এখন সবগুলোর জন্য কেসের নাম হচ্ছে রিস্টেট। ক্লিয়ার? স্যার হাফ সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে যে স্যার দুইটা দিলেন, আর হচ্ছে টেনেন্সি কমন, স্যার এই দুইটাই তো হচ্ছে উইল বানানোর আগে। জাস্ট জয়েন্ট দিলেন নাকি টেনেন্সি কমন, ওইটার উপর ডিপেন্ড করবে যে যে কোনো একজনকে যদি উইল বানানোর আগে বলে আর আরেকজনকে নাই বলে এটা গেল হচ্ছে আমাদের ইস্যু। তাহলে হাফ সিক্রেট ট্রাস্ট আমাদের, আর অ্যাকসেপ্টেন্স, এটা অ্যাকসেপ্টেন্সের রুলস তো সহজ। অ্যাকসেপ্টেন্স এখানে দুইটার যে কোনো একটা হতে হবে, হয় হতে হবে হচ্ছে গিয়ে ওরালি অথবা হতে হবে ইন রাইটিং। হ্যাঁ, আর এখানে তো সাইলেন্সের ক্ষেত্রে এখানের যে রুলটা থাকবে যে সেম রুল, মানে তুমি যদি রিজেক্ট করতে চাও তুমি রিজেক্ট করতে পারো, কিন্তু কখন করতে হবে? উইল বানানোর আগ মুহূর্ত পর্যন্ত। কারণ তোমাকে ফ্যাক্ট এবং টার্মস তো দুইটাই জানাই দিচ্ছি। একবার যদি উইল হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর রিজেক্ট করতে পারবে না, ঠিক না জিনিসটা? এটারও কি অথরিটি হচ্ছে ব্ল্যাকওয়েল ব্ল্যাকওয়েল। একুইসেন্স মানে হচ্ছে নীরব থেকে সম্মতি দেওয়া, যেটা ইমপ্লাইড একুইসেন্স। Additional issues. Can the secret trustee change his mind? That is, can a trustee renounce or withdraw? 100% তার অধিকার আছে। ফুল সিক্রেট ট্রাস্টেও আছে, হাফ সিক্রেট ট্রাস্টেও আছে। আমাকে তুমি জানাইছো ট্রাস্টি হব কিনা, আমি নো বলতে পারি। প্রথমে আমি ইয়েস বলছি, ফ্যাক্ট অফ ট্রাস্ট, টার্ম জানানোর পরে আমি নো বলতে পারি, ঠিক না? ফ্যাক্ট এবং টার্ম দুইটাই জানাই দিছো, আমি বলতে পারি যে আমি হব না, কোনো তো অসুবিধা নাই। কিন্তু হাফ সিক্রেট ট্রাস্টে করতে হবে হচ্ছে বিফোর দ্য উইল, আর ফুল সিক্রেট ট্রাস্টে করতে হবে বিফোর ডেথ। অপরচুনিটি দিতে হবে। দুইটা কেস আছে। এখন প্রথম কেস তুমি নিজে এখন বুঝবা যে কোনটা লজিক্যাল কেস, রি ম্যাডক না ব্ল্যাকওয়েল। রি ম্যাডক কেসে বলছে ট্রাস্টির স্বাধীনতা থাকা উচিত, রিজেকশনের ক্ষমতা থাকা উচিত। যে কোনো সময় তাকে উইথড্র করতে দিলে উইথড্র করতে সে পারবে। উইথড্র করলে কি হবে? ট্রাস্টটা ফেল করবে, প্রপার্টি চলে যাবে হচ্ছে টেস্টেডারের আত্মীয় স্বজনের কাছে। এটা হচ্ছে রি ম্যাডক। আর ব্ল্যাকওয়েল কেসে বলছে যে না, তুমি আর মাইন্ড একবার যদি অ্যাকসেপ্ট করে ফেলো, তুমি মাইন্ড আর চেঞ্জ করতে পারবে না। মানে একবার যদি আপনার স্যার যে ট্রাস্টি সে যদি অ্যাকসেপ্ট করে ফেলে ওরালি, ইন রাইটিং অথবা বাই সাইলেন্স, সে আর মাইন্ড চেঞ্জ করতে পারবে না। বেনিফিশিয়ারিকে প্রপার্টি অ্যাকর্ডিং টু সেটলার্স ইনস্ট্রাকশন দিতেই হবে। এটা বেটার, কারণ প্রথমটা খারাপ এই জন্য, সেটলার চাচ্ছিল বেনিফিশিয়ারিকে প্রপার্টি দেওয়ার জন্য। তুমি রাজি টাজি সবকিছু হওয়ার পর উনি যখন মারা গেছে তখন তুমি মোড় ঘুরাই ফেলছো, তুমি দিতে চাও না। তাহলে তো সেটলারের ইন্টেনশনটা তুমি ডিফিট করতেছো এখানে। আর ব্ল্যাকওয়েল তো সেটলারের ইন্টেনশনটাকে গুরুত্ব দিচ্ছে, যে তোমার ফ্যাক্ট টার্ম সবকিছু জানানো হয়ে গেছে, তুমি অ্যাকসেপ্টেন্স করছো ওরালি, ইন রাইটিং অথবা বাই সাইলেন্স, তুমি এখন কেন রিজেক্ট করবা? এখন রিজেক্ট করা মানে সেটলারের যে ইন্টেনশন একটা পার্টিকুলার লোককে দেওয়ার জন্য ছিল, এটা এখন ঘুরে ওনার কার কাছে চলে যাচ্ছে? আত্মীয়। এটা তো ওনার ইন্টেনশন ছিল না এখানে। ব্যাপারটা কি বুঝে গেছে? স্যার তাহলে রি ম্যাডোকে বলতেছে সেটলার মারা যাওয়ার পর তার লিগেটি হচ্ছে চাইলে এই সিক্রেট ট্রাস্টটাকে উইথড্র করতে পারবে, এটাই তো? এটা তো হয়। ক্লিয়ার?
Can the testator change the terms of the trust? That is, can testator add further property? মানে একবার উনি উইল করে ফেলছে 2022 সালের জানুয়ারি মাসে, এখন আবার 24-এর 30 তারিখে এপ্রিলে এসে উনি আগে করছিল 10,000 পাউন্ড, এখন উনি অ্যাড করতে যাচ্ছে আরো 7,000 পাউন্ড, বা উনি কমাতে যাচ্ছে 10,000 থেকে 6,000। উনি আগে করছিল হচ্ছে 20,000 শেয়ার, এখন করতে যাচ্ছে 40,000 শেয়ার। আগে দিছিল 2টা গাড়ি, এখন করতে গাড়ি। তাহলে মানে ইয়ে করতে পারবে কিনা, বুঝে গেছে জিনিসটা? এমপি ইলেকশনের আগে উইল করছিল হচ্ছে 50,000 টাকা, এখন করছে 5 কোটি টাকা। এমপি হওয়ার পরে টাকা ইনকাম বেড়ে গেছে, এখন করতে পারবে কিনা? কোর্ট বলছে না, কোনো সমস্যা নাই, যতবার ইচ্ছে ততবারই উইল পরিবর্তন করা যাবে, ফার্দার প্রপার্টি অ্যাডও করা যাবে, কমানোও যাবে, কিন্তু প্রতিবার কমিউনিকেশন করতে হবে, প্রতিবার অ্যাকসেপ্টেন্স করতে হবে। না হলে তো ট্রাস্টি জানবে না যে প্রপার্টি অ্যাড হয়েছে, এটা হয়েছে। তাকে না জানায় যদি কমায় বাড়ায়, তাহলে তো সে উইলের টার্মসের বাইরে যেতে পারবে না। প্রথমে যদি 10,000 পাউন্ড দিয়ে থাকে আর পরে যদি উনি 40,000 পাউন্ড অ্যাড করে থাকে অ্যাকাউন্টে, 40,000 পাউন্ড রেজাল্টিং ট্রাস্ট হবে। এই 40,000 অ্যাড যে করতেছে তুমি আমাকে জানাও নাই, তুমি আমাকে দিছো 3টা গাড়ি উইলে, পরে তুমি যে 60টা গাড়ি অ্যাড করছো, 60টা গাড়ি তো আমি দিতে বাধ্য না, এই 60টা গাড়ি রেজাল্টিং ট্রাস্ট হবে। তাহলে প্রপার্টি অ্যাড করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বেনিফিশিয়ারি চেঞ্জ করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাট আমাদের এক্সিকিউটরকে আবার জানাতে হবে, আবার তাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই চেঞ্জ যখন করে, একটা উইল যখন পরিবর্তন করে, সেটাকে বলা হয় কোডিসিল। কোডিসিল মানে হচ্ছে কি অ্যামেন্ডেড উইল। তাহলে কোডিসিল যতবার আছে ততবার করা যায়। ক্লিয়ার? ক্যান ইউ হ্যাভ এ সিক্রেট ট্রাস্ট অফ ল্যান্ড? ল্যান্ড নিয়ে কি সিক্রেট ট্রাস্ট করা যাবে কিনা? কটেজ, ল্যান্ড, তারপরে হলো বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, করা যাবে, কোনো সমস্যা নাই। বাট ওই ল্যান্ডের ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করবে সেকশন 53 সাবসেকশন 1B। ফর্মালিটিজের যে রুল, এনি ট্রাস্ট রিলেটিং টু ল্যান্ড মাস্ট বি এভিডেন্সড অ্যান্ড প্রুভড বাই সাম রাইটিং, ঠিক না? ওটা থাকতে হবে। তাহলে ফুল সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে বিরাট ভেজাল। এক্স ওয়াই কে বলে যাচ্ছে তোমাকে আমি একটা কটেজ দিয়ে গেলাম, সবাই মনে করবে কটেজটা কার জন্য, কিন্তু এক্স ওয়াই কে ওরালি বলতেছে তুমি কিন্তু কটেজটা জেড কে দিবা। যদি ওরালি বলে থাকে, ইমেল করলে ঠিক আছে, চিঠিতে লিখলে ঠিক আছে, কাগজে লিখলে ঠিক আছে, ডিড করলে ঠিক আছে, কিন্তু যদি ওরালি বলে থাকে তাহলে তো এটা এনফোর্সিয়েবল হবে না। তাহলে এটা যদি আমাদের বাদ হয়ে যায়, ওরাল কমিউনিকেশনটা যদি মাইনাস হয়ে যায়, তাহলে এই কটেজটা কে পেয়ে যাবে? ওয়াই পেয়ে যাবে। তাহলে ওয়াই স্ট্যাচুটকে ইউজ করতেছে এজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড, আবার অশ্বগাল চলে আসবে। তাহলে ফুল সিক্রেট ট্রাস্টে রিটেন ডকুমেন্টস না থাকলেও সমস্যা নাই, কোর্ট বলবে যে তোমার ভাই প্রপার্টি দিতে হবে হচ্ছে জেড কে, অটো এর নরমে। এখন হাফ সিক্রেট ট্রাস্ট হলে কি হবে? হাফ সিক্রেট ট্রাস্ট যদি হয়, তাহলে তো এক্স ওয়াই কে বলতেছে যে তোমাকে আমি কটেজটা দিচ্ছি অন ট্রাস্ট ফর দ্য পারপাসেস মেনশন টু ইউ, তুমি জানো যে কাকে কটেজটা দিতে হবে। তাহলে উইলের মধ্যে কোন জিনিসটা আছে, কিন্তু বেনিফিশিয়ারির নামটা নাই। এখন যদি এক্স ওয়াই কে ওরালি কমিউনিকেট করে বলে জেড কে দেওয়ার জন্য, এটা তো আর অ্যাকসেপ্টেবল হবে না। ল্যান্ড রিলেটেড ট্রাস্ট কিভাবে করা যায় না? ওরালি করা যায় না। তাহলে হাফ সিক্রেট ট্রাস্টে রেজাল্টিং ট্রাস্ট হবে। এই জমিটা যেটা, এটা ওয়াই এর কাছ থেকে ব্যাক করে এক্স এর রিলেটিভের কাছে চলে যাবে। তাহলেও হ্যাঁ, মানে ওরালি হলেও ট্রাস্টটা ভ্যালিড হবে এবং বেনিফিশিয়ারি প্রপার্টি পাবে। তার মানে ফুল সিক্রেট ট্রাস্টে 53(1)B কমপ্লাই করা লাগবে না। কারণ যদি 53(1)B কমপ্লাই করতে হয়, ওরাল এই এভিডেন্সটা যদি এডমিসেবল না হয়, তাহলে তো আমাদের ওয়াই প্রপার্টিটা পেয়ে যাবে এখানে এসে। তাহলে তুমি মানে এটা ইনজাস্টিস না, যে এখানে তো একটা ওরাল কমিউনিকেশন ছিল, ওয়াই জানে যে সে একটা ট্রাস্টি, কিন্তু 53(1)B সুবিধার জন্য সে ওরাল কমিউনিকেশনটা বাদ দিয়ে দিল, বাদ দিয়ে সে জমিটা রেখে দিল। এটা তো ন্যায় বিচার হলো না, ইকুইটি হবে না।
এই জন্য ইকুইটি বলতেছে হচ্ছে যে ফুল সিক্রেট ট্রাস্ট হলে 53(1)B কমপ্লাই করা লাগবে না। ওই রসফোকাল প্রিন্সিপাল এখানে চলে আসবে যে স্ট্যাচুট ক্যানট বি ইউজড অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। রেজাল্টিং ট্রাস্ট হবে, অ্যাটলিস্ট সে তো আর নিজে রাখতে পারবে না জমিটা, তাহলে তো তোমার ফ্রড হচ্ছে না। ফ্রড কি হবে? হাফ সিক্রেট ট্রাস্টে ফ্রড হওয়ার কোনো সুযোগ নাই। হাফ সিক্রেট ট্রাস্ট ফেল করলেই প্রপার্টিটা ব্যাক করে সেটলারের আত্মীয় স্বজনের কাছে চলে যাবে, সে তো আর রাখতে পারবে না। ফুল সিক্রেট ট্রাস্টে ওরাল কমিউনিকেশন তুমি যদি এডমিট না করো তাহলে একটা বাইরের লোক এসে জমি নিয়ে চলে যাবে, এই জন্য এটা বলা হয়েছে। প্রিডিসিস অফ সিক্রেট ট্রাস্টি, সিক্রেট ট্রাস্টি মারা গেলে কি হবে আমরা দেখে ফেলছি। ওই যে লঞ্চ ডুবে মারা গেছে, সেটলারও মারা গেছে, আবার ট্রাস্টিও মারা গেছে, কি হবে তাহলে ফলাফল? কোর্ট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট, নতুন ট্রাস্টি অ্যাপয়েন্ট করবে। কারণ কোর্টের কথা হচ্ছে ইকুইটি উইল নট অ্যালাউ এ ট্রাস্ট টু ফেল ফর দ্য ল্যাক অফ এ ট্রাস্টি। এটা হচ্ছে ইকুইটির একটা রুল ফলো করে, এটা ম্যাক্সিমাম ইকুইটি ফলো করে। তাহলে সিক্রেট ট্রাস্টি যদি মারা যায় কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই, কোর্ট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করে দিবে। উইটনেসিং বাই সিক্রেট ট্রাস্টি, সিক্রেট ট্রাস্টি উইটনেস হতে পারবে কিনা, কোনো সমস্যা আছে কিনা। উইটনেস তো আমাদের 10 জনও থাকতে পারে, 15 জনও থাকতে পারে, 20 জনও থাকতে পারে, 5 জনও থাকতে পারে। মিনিমাম কজন থাকতে হবে? মিনিমাম 2 জনের মধ্যে যদি একজন সিক্রেট ট্রাস্টি হয় তাহলে কোনো সমস্যা আছে কিনা। কোর্ট বলছে না, কোনো সমস্যা নেই, সিক্রেট ট্রাস্টি ক্যান বি এ উইটনেস। ক্লিয়ার? সিক্রেট ট্রাস্টি উইটনেস হলে অসুবিধা নাই এই জন্য যে সে যতই 2 নাম্বারই করুক সে তো আর বেনিফিশিয়ারি হতে পারবে না, সে তো ট্রাস্টি, ঠিক না জিনিসটা? সিক্রেট ট্রাস্টি ক্র্যাসওয়েল এন্ড ক্র্যাসওয়েল করে, সিক্রেট ট্রাস্টিও কোনো সমস্যা নেই। দুজনের ব্যাপারে আপত্তি আছে, এটা হচ্ছে সেটলারের স্পাউস অথবা বেনিফিশিয়ারির স্পাউস। Can there be contradiction with the terms of communication and terms of will? এটা কি কন্ট্রাডিকশন হতে পারবে কিনা? মানে উইলের তোমার বাইরে বলা আছে হচ্ছে যে 5000 পাউন্ড তোমাকে আমি দিলাম, 5000-এর মধ্যে 1000 তুমি রাখবা। আর উইলের মধ্যে বলা আছে যে 5000 পাউন্ড আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা খরচ করবা যেই চ্যারিটেবল পারপাসে তোমাকে বলা হয়েছে সেটার জন্য। তাহলে এখন কি 5000 পাউন্ড চ্যারিটেবল অর্গানাইজেশনকে দিবে নাকি না 4000 দিবে? ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা? তাহলে এখন উইলের মধ্যে বলা আছে যে তোমাকে আমি 5000 পাউন্ড দিচ্ছি, এটা একটা চ্যারিটেবল সংস্থাকে দিবা যেটা তোমাকে বলা হয়েছে, তার মানে কোন ট্রাস্ট? হাফ সিক্রেট ট্রাস্ট। আর উইলের আগে তাকে বলছে তোমাকে আমি 5000 পাউন্ড দিচ্ছি, এখান থেকে তুমি 1500 পাউন্ড নিজের জন্য রাখবা, বাকি 3500 পাউন্ড চ্যারিটেবল অর্গানাইজেশনকে দিবা। তাহলে কোনটা প্রিভেল করবে? উইলটা প্রিভেল করবে, রিহাক্সটা বলবো। তাহলে কোনো কন্ট্রাডিকশন থাকতে পারবে না হচ্ছে কমিউনিকেশনের সাথে উইলের। উইলের সাথে কমিউনিকেশনের কনফ্লিক্ট হলে উইল প্রিভেল। ক্যান এ সিক্রেট ট্রাস্টি গেট এনি প্রপার্টি? সিক্রেট ট্রাস্টের কোনো তাহলে কোনো প্রপার্টি পেতে পারবে না? অবশ্যই পারবে, উইলের মধ্যে আলাদা প্রভিশন করে দিলে। তাহলে যদি এরকম ভাবে বলা থাকে, এক্স যদি ওয়াই কে বলে যে তোমাকে আমি 50,000 পাউন্ড দিচ্ছি, 50,000 পাউন্ড তোমাকে জেড কে দিতে হবে, তাহলে এখানে প্রথমে লেখা আছে যে এক্স ওয়াই কে 50,000 পাউন্ড দিয়েছে, আর বাইরে বলতেছে 50,000 পাউন্ড কাকে দিতে হবে? জেড কে দিতে হবে। এটা হলো গিয়ে ফুল সিক্রেট ট্রাস্ট। আর 2 নম্বরে বলা আছে এক্স ওয়াই কে দিচ্ছে হচ্ছে 300 পাউন্ড, কোনো সমস্যা নাই। সেকেন্ডটা হচ্ছে কি তার জন্য গিফট। ওই 50,000 থেকে 300 পাউন্ড নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে যদি সেটলার সিক্রেট ট্রাস্টিকে কোনো গিফট দিতে চায়, শেয়ারস, ফার্নিচারস, মানি, তাহলে এটা উইলে আলাদা ক্লজ থাকতে হবে। কেসের নাম হচ্ছে রিজ। শুধু লেখা থাকলেই হবে যে 300 পাউন্ডস ফর ওয়াই, শেষ। ফুল সিক্রেট
ট্রাস্টে তো বলা থাকবে যে মানে কোনো ট্রাস্টের কথা মেনশন থাকবে না। হ্যাঁ বলা থাকবে যে পুরো টাকাটা এগুলো এই যে হ্যাঁ 300 পাউন্ড যেরকম ওখানে আবার সাথে বলা থাকবে যে 300 পাউন্ড। এই যে এখানে প্রথমে বলে দিছে যে 50,000 পাউন্ড টু ওয়াই, কিন্তু এটার জন্য তো আবার এই লাইনটা এই ডকুমেন্টটা আছে, এখন অ্যারেঞ্জমেন্ট করা নাই, না আছে কোনো ইমেল, না আছে কোনো কিছু। স্যার মেইলটা যখন কেউ প্রথমবার দেখবে তখন তো সে মনে করবে দুইটাই তার জন্য গিফট। 300 300 ও আচ্ছা, এক্সট্রা হচ্ছে যে এটার জন্য আলাদা এভিডেন্স আছে, ওই ইমেল টিমেল হোয়াটসঅ্যাপ মেসেজ এগুলো সব নিয়ে আসবে। বুঝে গেছে জিনিসটা? ট্রাস্ট মানেই তো হচ্ছে গিয়ে তোমার ব্রেইন এদিক সেদিক করা আর কি, ঠিক না জিনিসটা? এখন তো কোম্পানিতে ব্রেইন কোম্পানির মিক্সড কোশ্চেনে তোমাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। স্যার আমরা তো অক্টোবরে দিব আমাদের মাইনরিটি পড়াই। হ্যাঁ এই ওদেরও পড়াইছি মাইনরিটি প্রোটেকশন, তখন আসলে ব্রেইন ওদেরও মাইনরিটি প্রোটেকশন, ডেরিভেটিভ ক্লেম, আনফেয়ার প্রেজুডিস, তারপরে স্যাম্পল অ্যান্সার সব করানো হয়েছে। মানে কোম্পানির পুরো সিলেবাস কভার করা হয়েছে, শুধু ক্যাপিটাল মেইনটেনেন্সের এসেটা ছাড়া হোল সিলেবাস। ডাইরেক্টরস ডিসকোয়ালিফিকেশন, রিমুভাল, কর্পোরেট গভর্নেন্স, এভরিথিং কভার করা হয়েছে। মানে ওরা কোশ্চেন কমন পাবে, এখন ইজি কোশ্চেন হলে তোমার আরো ভালো করতে পারবে, একটু কঠিন কোশ্চেন হলে টাইমটা বেশি লাগবে। হ্যাঁ তুমি তো দেশের বাইরে থেকে ঘুরে আসবে। হ্যাঁ আচ্ছা, প্রবলেমস কজ বাই ডিভোর্স হয়েছে, এটা গেল। এ উইটনেস অফ এ উইল ক্যান বি বেনিফিট ফ্রম এ সিক্রেট ট্রাস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে বেনিফিশিয়ারি কি উইটনেস হতে পারবে কিনা, বেনিফিশিয়ারি উইটনেস হতে পারবে কিনা। এখন সেকশন 15 এ তো স্ট্রিক্টলি বলা আছে যে বেনিফিশিয়ারি উইটনেস হতে পারবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি আমার 4 জন থাকে এর মধ্যে বেনিফিশিয়ারি উইটনেস হলে তো কোনো অসুবিধা নাই, এটাই কিন্তু হওয়া উচিত ছিল, এটাই ল থাকা উচিত ছিল। কিন্তু রি ইয়াং কেসে বলে দিল যে যদি ট্রাস্টটা হয় হচ্ছে হাফ সিক্রেট ট্রাস্ট তাহলে বেনিফিশিয়ারি উইটনেস হতে পারবে। আর যুক্তি দেখাইছে পুরো উইয়ার্ড যুক্তি, কেন হাফ সিক্রেট ট্রাস্টে বেনিফিশিয়ারি উইটনেস হতে পারবে। লজিক দেখাইছে যে সিক্রেট ট্রাস্টের জন্মই তো হয়েছে হচ্ছে উইলস অ্যাক্ট ব্রিচ করে, সেকশন 9। সেকশন 9 যদি ফলো না করি 15 কেন ফলো করব? এটা একটা কথা হলো এখানের মধ্যে, এটা তো কোনো যুক্তি হতে পারে না যে প্রথম দিন আমি রেড লাইট ব্রিচ করছি কারণ আমার বাসায় কেউ ইনজিওর্ড হয়েছিল বা আগুন লাগছে বাসায়, এই জন্য কি সেকেন্ড দিনও আমি যাব? এটা তো এরকম হয়ে গেছে। এই কথা বলতেছে, সেকশন 9 যেহেতু বাইপাস করার সুযোগ দিচ্ছে, সেকশন 15 বাইপাস করার সুযোগ দেওয়া হচ্ছে। অ্যাবসার্ড না কেসটা? এগুলো ওভাররুল করা উচিত। যেরকম একটা ওভাররুল করার মতো আমরা কনস্টিটিউশনে পাইছিলাম স্ট্রং এন্ড বার্ড কেস, মনে আছে? ঠিক না, যে না স্ট্রং এন্ড বার্ড, ওই যে ডেটরকে যদি তুমি বানাই দেওয়া হচ্ছে এক্সিকিউটর তাহলে ওই ঋণের টাকাটা দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অ্যাবসার্ড ব্যাপার না? কারণ একটা পার্সনের তো মাল্টিপল আইডেন্টিটি থাকতে পারে, ঠিক না জিনিসটা? একটা পার্সনের মাল্টিপল আইডেন্টিটি ওনার থাকতে পারে। যেমন ধরো যে বাংলাদেশে এখন চিফ জাস্টিস আছে, আবার এপিলেট ডিভিশনের জাস্টিস আছে। চিফ জাস্টিস যদি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যায় তাহলে সেকেন্ড যে মোস্ট সিনিয়র উনি হয়ে যাবে চিফ জাস্টিস। তাহলে দুইটা আইডেন্টিটি, উনি কিন্তু নর্মালি এপিলেট ডিভিশনের জাজ প্লাস উনি চিফ জাস্টিসের রোলটা প্লে করবেন, ঠিক না? তাহলে একটা পার্সনের তো মাল্টিপল আইডেন্টিটি সম্ভব। লর্ড চ্যান্সেলর এমপি, লর্ড চ্যান্সেলর ল মিনিস্টার ইংল্যান্ডে, লর্ড চ্যান্সেলর আবার জাজদের তোমার ডিসিপ্লিন করতে পারে লোয়ার কোর্টের, মাল্টিপল আইডেন্টিটি। হ্যাঁ আবার এক্সিকিউটিভ উনি আবার ধরো যে একটা স্থায়ী কমিটির আবার একটা সদস্য। হ্যাঁ তো এই জিনিসটা তো স্ট্রং ভার্সেস বার্ড কেস ইগনোর করলো, মাল্টিপল আইডেন্টিটির ইস্যুটা, মাল্টিপল রোলের ইস্যুটা। রিগার্ডেনার এটাও একটা অ্যাবসার্ড কেস। সেকশন 25 এ স্পেসিফিক ভাবে বলা আছে বেনিফিশিয়ারি মারা গেলে কি হয়। এটা আমরা সার্টেনটি পড়ার সময় দেখছি, বেনিফিশিয়ারি মারা গেলে রেজাল্টিং ট্রাস্ট, কারণ ইকুইটেবল টাইটেল ক্যানট এক্সিস্ট ইন এ ভ্যাকুয়াম, ঠিক না? বেনিফিশিয়ারি মারা গেলে কি হবে?
রেজাল্টিং ট্রাস্ট হবে। সেকশন 25-এও বলতেছে যদি উইলে যে বেনিফিশিয়ারি ছিল সে মারা গেলে রেজাল্টিং ট্রাস্ট হবে। কিন্তু রি গার্ডেনার কেসে বলতেছে অ্যাবসার্ড ভাবে, অনেকে এই জাজমেন্টটা ক্রিটিসাইজ করছে, এই কেসে বলছে বেনিফিশিয়ারি মারা গেলে বেনিফিশিয়ারি আত্মীয় স্বজন পাবে। এটা কিভাবে আসলো? এটা তো কোনোভাবেই আসে না, ক্লিয়ার না জিনিসটা? বেনিফিশিয়ারি যদি মারা যায় তাহলে বেনিফিশিয়ারি আত্মীয় স্বজন কেন পাবে? রোমার জাজ বলতে চাচ্ছে বেনিফিশিয়ারি আত্মীয় স্বজন পাবে এই জন্য যে একটা পার্সন যখন কাউকে প্রপার্টি দেয় তার জন্যও দেয়, ফ্যামিলি মেম্বারের জন্যও দেয়, এই জন্য বেনিফিশিয়ারি আত্মীয় স্বজন পাবে। বাট একজন পার্সনের ফ্যামিলি নাও থাকতে পারে, তাহলে এটা অ্যাবসার্ড ডিসিশন হলো না? তাহলে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে এ যদি বি কে প্রপার্টি দেয় সি কে দেওয়ার জন্য, এটা ইন্টারভাইভাস ট্রাস্ট করুক বা টেস্টামেন্টারি করুক, ইফ সি ডাইজ দেন কি হবে? এর কাছে যাবে। কিন্তু রি গার্ডেনার কেসে বলছে যে যদি সিক্রেট ট্রাস্ট ফেল করে তাহলে সিক্রেট ট্রাস্টের ক্ষেত্রে সি মারা গেলে সি এর ফ্যামিলি মেম্বার প্রপার্টি পাবে, দুইটার জন্যই। এটা তো কোনোভাবেই জাস্টিফাইড হবে না। তাহলে এই প্রিন্সিপালটা অনেক ক্রিটিসাইজড, এবং এটা তুমি লিখে দিবা যে এই ডিসিশনটা কারেক্ট ডিসিশন না, আর কোনো কেসে ফলো করা হয়নি। তাহলে এখানে স্ট্যাচুটে যে জিনিসটা বলা আছে সেটা ফলো করা উচিত না, যে স্ট্যাচুটে তো বলাই আছে যে ট্রাস্ট উইল ল্যাপস, ট্রাস্টটা ফেল করবে। তাহলে তো এখানে সেকশন 25 থেকে সরে আসার কোনো রিজনেবল কোনো এক্সকিউজই নেই। এই যে ক্রিটিসিজম অফ রি গার্ডেনার, যেটা ইনকারেক্টলি ডিসাইডেড। তাহলে এটা আমরা সিক্রেট ট্রাস্টের ইয়েটা আমরা দেখে ফেললাম এখান থেকে। এখন আমরা তোমার লয়ের আপডেটটা যেটা আছে সেটা আমরা একটু দেখে রাখি। আচ্ছা, তাহলে প্রথম যে ইয়েটা আসতেছে এটা আমাদের ইম্পর্টেন্ট না, যে লয়ের সাথে ইকুইটির কনফ্লিক্ট হলে ইকুইটি প্রিভেইল করবে। এটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, বেসিক চ্যাপ্টার, বেসিক কনসেপ্টস। আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে সেকেন্ডটা, যে ইন্টেনশন টু ক্রিয়েট এ ট্রাস্ট। এটার জন্য নতুন একটা কেস আসছে। আমরা যদি এসে কোশ্চেন অ্যান্সার করি ফ্রম সার্টেন যে অফ সাবজেক্ট ম্যাটার ইন্টেনশন অবজেক্ট, আমরা কেসটা দিব হচ্ছে ভন ওয়েস্টজনহোল্ডস ভার্সেস গ্রেগসন। এই কেসে বলতেছে যে যদি সেটলার অল প্রপার্টি থেকে ট্রাস্ট প্রপার্টি আলাদা না করে, ধরো যে এখানের মধ্যে মানে অল প্রপার্টির মধ্যে থেকে যে এইখানে তোমার 4টা মার্কার পেন আছে, আমি একটা বললাম যে এটা সাদিয়া তুমি রাফির জন্য হোল্ড করো, 4টার মধ্যে কোনটা আমি বলি নাই। তাহলে অল প্রপার্টি থেকে ট্রাস্ট প্রপার্টি যদি আমি আলাদা না করি তাহলে ট্রাস্টটা ফেল করবে ফর আনসার্টেনটি অফ সাবজেক্ট ম্যাটার। কিন্তু ইন্টেনশন নিয়ে কোনো সমস্যা নেই। আমার ইন্টেনশন যে ট্রাস্ট করার জন্য ছিল এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে ভালো কথা বলছে না? তার মানে ইন্টেনশন একটা আলাদা জিনিস, সার্টেনটি অফ ইন্টেনশন, আবার সাবজেক্ট ম্যাটার আলাদা জিনিস। আমার ইন্টেনশন ছিল টু ক্রিয়েট এ ট্রাস্ট, কিন্তু আমি কোনটা করি নাই? সেগ্রিগেশন না করা মানে এটা না যে আমার সার্টেনটি অফ ইন্টেনশন ছিল না। ভালো কেস। ফর্মালিটিজের জন্য নতুন একটা কেস আসছে যদি এসে বা প্রবলেম দেয়, হাডসন এন্ড হ্যাথওয়ে। এখানে বলছি ইমেল যদি আমি করি ল্যান্ডের ক্ষেত্রে বা সেকশন 53(1)(c) এর ক্ষেত্রে, ইমেল যদি আমি করি তাহলে ধরে নেওয়া হবে যে ফর্মালিটি কমপ্লাই করা হয়ে গেছে, ওই ইমেলে যদি সিগনেচার থাকে। হ্যাঁ, পাঠাই না কেউ, চিঠি উঠেই গেছে। এখন মানে ইমেল কমিউনিকেশন অফিসিয়াল থেকে সবকিছুতে পেপারলেস কমিউনিকেশন, সবকিছুতেই পেপারলেস কমিউনিকেশন। এখন শুধু ওইটাতে খেয়াল রাখতে হবে। তাহলে 53(1)(c) এর ক্ষেত্রে রাইটিং হিসেবে কোনটা অ্যাকসেপ্টেবল? ইমেইলের সাইন সহ ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল। ভালো কেস দিচ্ছে না 2022 এর কেস।
দুইটার জন্যই। হ্যাঁ, বুঝা গেছে। ইমেলে কিন্তু সাইন থাকে, ইলেকট্রনিক সাইন। বিকাশেও তো সিগনেচার, নিচের একটা সিগনেচার বসানো যায় না? নিচে ও, ওইভাবে না, নিচের নামটা লেখা যায়, নিচে লেখা সিগনেচার। ডোনাশিও মর্টিস কজা, এটা আমরা কিসের মধ্যে অ্যাড করব? কনস্টিটিউশন অ্যান্সারে অ্যাড করব। ডোনাশিও মর্টিস কজার ক্ষেত্রে ডেভি অ্যান্ড বেইলির কেসে অ্যাপ্লাই করে নাই ডোনাশিও মর্টিস কজা, বিকজ এখানে ডোনাশিও মর্টিস কজা অ্যাপ্লাই করার জন্য the gift must be conditional on death, there must be contemplation of death, আর প্রপার্টির কন্ট্রোলটা ট্রান্সফার করতে হবে। তিনটা শর্ত কেইনের মূল কেসে বলতেছে। তো এখানে তোমার ওই কন্টেমপ্লেশন অফ ডেথ ছিল না। সে বলছে আমি যদি কখনো ঘূর্ণিঝড়ে মারা যাই তুমি প্রপার্টি দিয়ে দিও, কখন ঘূর্ণিঝড় হবে কখন সে মারা যাবে আনসার্টেন। দেয়ার ওয়াজ নো রিয়েল কন্টেমপ্লেশন অফ ডেথ। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে কিন্তু কন্টেমপ্লেশন ডেটটা হতে হবে যে আমি যদি আমার ক্যান্সারের ট্রিটমেন্ট চলতেছে, আমি যদি এখন মারা যাই, তাহলে এটা এই কন্টেমপ্লেশনটা হচ্ছে কি রিয়েল কন্টেমপ্লেশন অফ ইমিডিয়েট ডেথ। চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে কিছু নোট করার কিছু নাই, এক লাইনে লিখে দিবা যে চ্যারিটিজ অ্যাক্ট 2022 আসছে, কিন্তু এটা চ্যারিটির ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে আসছে। এটা চ্যারিটেবল পারপাস কি, পাবলিক বেনিফিট কি, এগুলা নিয়ে কিছুই আলোচনা এই অ্যাক্টের মধ্যে করেনি। রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ, এই কেসে লর্ড মিলেটের যে থিওরি, রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করে কারণ হচ্ছে যে এক্স এর ইন্টেনশন ছিল না ওয়াই কে বেনিফিট দেওয়ার, এই জন্য রেজাল্টিং ট্রাস্ট হয়। অ্যাবসেন্স অফ এটা এস এর জন্য, রেজাল্টিং ট্রাস্টের এস এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। স্যার আজকে একটু পেনাল লটা পড়বে, এদিন পেনাল আসছে। হ্যাঁ, তাহলে এই দুইটা দেওয়া হয়ে এটা হয়ে গেল। তাহলে আমাদের প্রথম পারপাসটা ডান, সিক্রেট ট্রাস্ট পড়া হয়ে গেছে, প্রি এক্সাম আপডেট আমাদের হয়ে গেছে। এখন সিক্রেট ট্রাস্টের যে কোশ্চেনটা খুঁজে পাবো কিনা, এটা তো 2000 আছে আছে আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি করাইলাম, নাহলে তো আমি করাইতামই না সিক্রেট ট্রাস্ট। স্যার শুধু সিক্রেট ট্রাস্ট, রেজাল্টিং ট্রাস্ট, কনস্টিটিউশন হ্যাঁ কোনো হবে না স্যার? হ্যাঁ, তোমার এই আমি সিক্রেট ট্রাস্টের একটা ইস্যু রিসেন্ট কোশ্চেনে দেখছিলাম, দেখেই আমি সিক্রেট ট্রাস্টটা করাই স্যার দিলাম। আপনি ব্রিচের যে দুই তিনটা এসে দিয়ে দিয়েছেন আমাদের, ওগুলো না করলে হবে? না না, নোয়িং রিসিপ্ট আর ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সটা করতে হবে। না, ওইটা না করলেও হবে, কিন্তু নোয়িং রিসিপ্ট আর ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্সটা ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, এসেটা দেখাই দিব। ওই এটা 3 তারিখ দেখাবো, কারণ মানে আজকে তো ওদের কোম্পানিরও ক্লাস আছে রাত্রে, কালকের দিনটাও ট্রাস্ট দেওয়াটা ঠিক হবে না। 2 তারিখ ওদের পরীক্ষাটা শেষ হলে না, কারণ এখন দিলে আর কি তখন 2টা ক্লাস লাগবে, এক হলো জুরিস লাগবে ওদের, আবার হচ্ছে গিয়ে ট্রাস্টেডটা লাগবে। কোম্পানির আগে দিকে ওরা মিস করে ফেললো, দিতেও দিবে না স্যার, প্রটেস্ট করবে না, জুরিসটা একটু মানে ফাইনাল। তুমি তো জুরিস দিচ্ছ অক্টোবরে, তোমারটা তুমি অক্টোবরে। আচ্ছা ঠিক আছে। তার প্রটেস্ট করে হচ্ছে শুধু ওই ভাইয়াটা কি যেন না, প্রটেস্ট করে ক্লাস দিতে দিবে না। এইটা মনে হয় আর পেয়ে গেছি তো মনে হয় আগেই। হ্যাঁ, এই তো পেয়ে গেছি, এই যে ভালো হয়েছে তো, কোশ্চেন খুলেই পেয়ে গেলাম, তাহলে খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হইতো। 2022 অক্টোবর, কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, তাহলে এখানে একটু লিখে রাখো, পরে আমি ভুলে যেতে পারি। আজকে আমরা সলভ না করলেও আমরা কোশ্চেনটা একটু পড়াই দিই, কিভাবে তুমি বুঝবা এটা। অক্টোবরের এটা B1 মানে জোন এ, জোন এ ব্র্যাকেটে লিখে রাখো B1। On October 2020, Trame is appointed the sole trustee of the Saver Trust. তার মানে স্যামেকে অ্যাপয়েন্ট করা হয়েছে হচ্ছে সোল ট্রাস্টি হিসেবে, of which the beneficiary is BB. Mistakenly believing that the terms of the trust entitled him to receive
remuneration out of the trust fund in November 2020 টামে withdraws 500 pounds from the trust bank account in payment এটা কি এটা নাকি ও এটা তো না এটা তো না না এটা না এটা না ভুল করছি হ্যাঁ এটা তো হ্যাঁ এটা টাকা পয়সার হিসাব ওটা তো হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট ও ব্যাংকক্রাফট ক্রেডিটরস না এটা না সরি এটা না হ্যাঁ এটা এটা তো না লাস্টেরটা হচ্ছে তোমার কনস্টিটিউশন এটা তো আমরা মনে করছিলাম নাকি হ্যাঁ এটা এটা হচ্ছে গিয়ে সার্টেনটিস এটা না সরি এটা না এটা হচ্ছে তোমার ওই যে পাওয়ার অফ ইনভেস্টমেন্ট এটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট এটা না স্যার স্যার আমাদের কি পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট আলাদা করে আর পড়াবে আর কি দরকার আছে পড়া না সলভিং এর জন্য যতটুকু লাগবে ততটুকু স্যার সলভিং তো আবার ক্লাস হবে তাই না অনেকগুলো সলভিং কোশ্চেনটা মার্ক করে থাকলে সুবিধা হতো না বের করাটা খুব ডিফিকাল্ট এইরকম একটা কোশ্চেনই দেখাতে চাচ্ছিলাম তাহলে তোমাদের জন্য সুবিধা হইতো তারা এখানে কোশ্চেন আসছে আমি তারা দেখাচ্ছি এটা রেজাল্টিং ট্রাস্ট এটা হলো ট্রেসিং এটা হচ্ছে গিয়ে ট্রাস্টি মাস্ট প্লেস এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট অ্যাপয়েন্টেড রিজনেবল পোরশন এটা তো এগুলো পরে করাই দিব এটা তো সার্টেনটিজ এর কোশ্চেন সার্ভিস উইল দি বিজনেস না চ্যারিটেবল ট্রাস্ট এটা করছি তো আমরা এভলিউশন অফ নন ইলেকট্রিক কার্স এটা হচ্ছে ফর্মালি ডিজাইন এটা এগুলো আমরা দেখলাম 2021-এর নাকি না 22-এর এই কোশ্চেন গুলা ছিল হচ্ছে 22-এর এখানে এখানে তোমার 2000 ইয়েতে আসছিল সম্ভবত এসএ কোশ্চেনটা 2021-এর অক্টোবরের 2022-এর অক্টোবরে এসএ আসছিল একটা যে সিক্রেট ট্রাস্ট আর ইনফ্যাক্ট এ টাইপ অফ কনস্ট্রাকটিভ ট্রাস্ট and as such there is no justification for different rules about enforcement of full secret and half secret testamentary trust তো এসএ ছিল 2022-এ এটা কি পাইছিলা তুমি এটা দেখছো না পিকিউটা পাও নাই আচ্ছা তাহলে আমি পিকিউটা বের করে পিকিউটা দেখাই দিব হ্যাঁ এই রিসেন্টলিও একটা আসছিল স্যার রিসেন্টলি আসছিল আমরা কোন দেখছি এক্সামিনার্স রিপোর্ট আছে এটা আমাদের ক্লাসে সলভ করেছে দেখি আমাদের এটা আছে হ্যাঁ কোশ্চেনটা দিলেই আমি দেখাই দিব পাইছো?
হ্যাঁ স্যার 22 কত 2000? স্যার জোন এ 2019 স্যার ওটা স্যার কোয়েশ্চেনটাই আমি আপনাকে পাঠাই গ্রুপে হ্যাঁ এখানে জোন এ যেটা বলছি স্যার ওটা অন্য আমার মনে হয় 2023-তেও দেখছিলাম আমি। হ্যাঁ স্যার এটাই আমাদেরকে বলে হ্যাঁ 2023-তেই আসছিল কোশ্চেনটা। স্যার আমি যে গ্রুপে দিয়ে দিচ্ছি এটা কি 19-এ? স্যার ইয়ারটা লেখা নাই জাস্ট মিস হচ্ছে আমাদের সাথে শেয়ার করছিল কোশ্চেনটা গ্রুপে এত সহজ প্রশ্ন ছিল না, এটার মধ্যে আরো অনেকগুলো ইস্যু ছিল। আচ্ছা আমি 2023-এরটা আমি পরে দেখাই দিব আর কি, সমস্যা নেই। তাহলে লটা একটু দেখে ফেলো, আর হচ্ছে এই এস এর আপডেট গুলা করে ফেলো নাকি। আর তাহলে আমাদের কি কি লাগতেছে ফর নেক্সট ক্লাস, এটা যদি আমরা একটু ইয়ে করে ফেলে কি কি লাগবে, তাহলে আমাদের কি কি বাকি আছে ট্রাস্টের জন্য। স্যার ওই যে আপনার এসে অ্যাঙ্গেলগুলো সিক্রেট ট্রাস্টের সলভিং একটা করতে হবে। স্যার রেজাল্ট আচ্ছা সিক্রেট ট্রাস্টের তাহলে যেহেতু এসে আসে, এসেটাও তো দেখতে হবে। আর হচ্ছে নোয়িং রিসিপ্ট, ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স। হ্যাঁ কিন্তু ওটা মানে আপাতত না করি, আমরা আগে এগুলোকে শেষ করে নিই। মনে হয় না আসবে, তাও দেখাই দিব, সমস্যা নেই। মানে এগুলো থেকে এখন এসে আসবে। আর রেজাল্টিং ট্রাস্টের এসে আসার হিন্টস তো তারা দিয়েই দিল। এই যে এয়ার জামাইকা কেসে লর্ড মিলেটেরটা ফলো করা হয়েছে। হ্যাঁ আর এটা যদি কখনো পিকিউ আসে তাহলে দুইটা একসাথে আসবে। একটা সোল কখনো পিকিউ মানে প্রায় 8-10 বছর যাবত দিচ্ছেন আগে। হ্যাঁ কারণ সার্টিনটিজ, কনস্টিটিউশন, ফর্মালিটিস, চ্যারিটি, সিক্রেট ট্রাস্ট আমাদের হয়ে গেল। হ্যাঁ ইসলামিক লয়ের তুমি যেগুলো বলছো আমি এটা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আল্লাহ স্যার আমাদের